ট্যালেন্টের দিক থেকে বাংলার খেলোয়াড়রা যে কোনো স্টেটের খেলোয়াড়দের সাথে পাল্লা দিতে পারে। সৌরভ শিখিয়ে গেছে যে চোখে চোখ রেখে কিভাবে কথা বলতে হয়, চোখে চোখ রেখে কিভাবে খেলতে হয়, চোখে চোখ রেখে কিভাবে ব্যাট করতে হয় বা বল করতে হয়। টেস্ট ক্রিকেট না থাকলে ক্রিকেটের যে আকর্ষণ, ক্রিকেটের যে মূল্যবোধ, ক্রিকেটের যে স্ট্যাটাস, সেটাই কোথায় কোথাও হারিয়ে যাচ্ছে। ঋদ্ধির পর সে অর্থে এটা ঘটনা খেলোয়াড় উঠেনি। ট্যালেন্টেড প্লেয়ার তো আর ভুড়ি ভুড়ি আসবে না। বিরাট কোহলি কিন্তু নিজেকে তৈরি করে বিরাট কোহলি হয়েছে। আচ্ছা, ক্রিকেট খেলতে গেলে কপালের একটা দাম আছে, কেউ মানুক না না মানুক। এই কপাল ঋদ্ধির ছিল না, সেই জন্য ও একটা এমন সময় জন্মেছে যখন মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ান ক্রিকেটকে ডমিনেট করছে। জয় শাহকে অ্যাজ আ ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর আপনার কেমন? এত সহজেই একজন আইসিসি চেয়ারম্যান হতে পারা যায়, এটা আবার বললাম ওই জয় শাহকে না দেখলে বোঝা যায় না। জয় শাহ তো ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর হলে তুমি আমি সবাই ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর। বাঙালিরা কেকেআর এর হয়ে গলা ফাটায়, কিন্তু কেকেআর বাঙালির জন্য আঙুলও তোলে না। এটা তো সত্যি তো বটে, এটা তো দ্বিমত পোষণ করার কোনো জায়গা নেই। ললিত মোদির সাথে আমি কাজ করেছি, একসাথে কাজ করেছি, ও চেয়ারম্যান, পাশাপাশি বসে কাজ করেছি, কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করেছি। এই আইপিএল এর পেছনে ওর একটা বড় অবদান আছে এবং আজকে সেই তৈরি করার সুফল সেটা ইন্ডিয়ান ক্রিকেট পাচ্ছে। শুধু অ্যাজ এ হোল ইন্ডিয়ান ক্রিকেট কেন বলবো, ওয়ার্ল্ড ক্রিকেট পাচ্ছে। এখন হয়ে গেছে যে একটা ক্যাপ্টেন কেন্দ্রিক দল ছিল, মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন, কোথাও না কোথাও গিয়ে একটা দূরত্ব রেখেও চলতো। সবাই তখন ধোনি 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 করছে, ওকে ওই ধোনি বৃত্তেই থাকতে হতো। কিন্তু বাংলার ছেলে তো। মেয়েদের ক্রিকেট আগামী 10 বছরের মধ্যে কি ছেলেদের ক্রিকেটেরই মতো একই রকম গৌরবময় জায়গায় পৌঁছবে বলে তোমার মনে হয়? বাংলা ক্রিকেটের এই মুহূর্তের অবস্থা কিরকম? আমাদের বাংলার খেলোয়াড়রা কোথাও না কোথাও গিয়ে নিজেদেরকে ধরে রাখতে পারছে না, হারিয়ে যাচ্ছে। একটা চাকরি তাদের সন্তুষ্ট করে দিয়েছে, একটা গাড়ি তাদের সন্তুষ্ট করে দিয়েছে, একটা গার্লফ্রেন্ড বা একটা বিয়ে তাদের সন্তুষ্ট করে দিয়েছে, ব্যাস। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে হাঁটি হাঁটি পা পা করতে করতে আমাদের সাবস্ক্রাইবার পৌঁছে গেছে 100K, মানে 1 লাখে। আর আজকে আমাদের বিশেষ এপিসোড, বিশেষ জায়গায়। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি দ্য রেফিউজে। দ্য রেফিউজে এসছি কারণ এখানে এসে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথি শ্রী বিশ্বরূপ দের সঙ্গে। বিশ্বরূপ দা যেমন ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে জড়িয়েছিলেন, ক্রিকেট মেন্টরিংয়ের সঙ্গে জড়িয়েছিলেন, সেই সঙ্গে দ্য রেফিউজেরও অন্যতম কর্ণধার বিশ্বরূপ দে। সেই সঙ্গে বিশ্বরূপ দা 48 নম্বর ওয়ার্ডের পৌরপিতাও বটে। তবে আজকের আড্ডা, আজকের আলোচনা মেনলি ক্রিকেট ওরিয়েন্টেড। ক্রিকেট নিয়েই আমরা পুরো এপিসোড জুড়ে কথা বলবো। তবে তার আগে আপনাদের কাছে দুটো রিকোয়েস্ট। প্রথমত, আমরা দেখেছি যত মানুষ আমাদের এপিসোড দেখেন তার মধ্যে মাত্র 10% মানুষ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। আপনাদের কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ যত বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করবেন তত আমরা বেটার গেস্টদের আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। আর দ্বিতীয় অনুরোধ, যেহেতু আজকের এপিসোডটা ক্রিকেট নিয়ে এবং আইপিএল চলছে, ফলে আমরা চাই আপনারা এপিসোডটা গোটাটা দেখুন। আজকের পুরো এপিসোডে আমরা আলোচনা করব বাংলা থেকে কেন সেভাবে এখন আর ইন্টারন্যাশনাল লেভেলের কোনো প্লেয়ার উঠে আসছে না, কি কি চ্যালেঞ্জেস বাংলার ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে রয়েছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম করে যাওয়া কনসিস্টেন্টলি এখন কতটা কঠিন, আইপিএল যেটা এখনকার ট্রেন্ড, এখনকার উন্মাদনা, সেই আইপিএলে কোন কোন প্রতিভাবান প্লেয়ার্সরা রয়েছেন, সেই সঙ্গে আইপিএলে বাংলার সেরকম কোনো রিপ্রেজেন্টেশন নেই কেন, এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের এপিসোড। তাই আপনারা দেখুন এবং ফাটিয়ে এনজয় করুন। বিশ্বরূপ দা, ওয়েলকাম টু দ্য শো। আচ্ছা, আজকে মেনলি কিন্তু আমাদের আলোচনাটা, যেহেতু পুরো কলকাতা কেন পুরো ভারতবর্ষ এখন ক্রিকেট জ্বরে আক্রান্ত, মূলত ক্রিকেট নিয়ে। তুমি বহুদিন ধরে সিএবির সঙ্গে ছিল, তো ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে তোমরা কি কি চ্যালেঞ্জ ফেস করো মেনলি? ক্রিকেটের সব থেকে বড় কাজ হচ্ছে ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করা। এখন যেমন আমরা আধুনিক হয়েছি সর্বত্র, তেমনি ক্রিকেটকেও আধুনিকতর করতে গেলে দরকার হচ্ছে সেটা হচ্ছে পরিকাঠামো উন্নয়ন, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। আজকে যে এত ক্রিকেটার উঠে আসছে, কারণ কি? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট
আজকে সর্বত্র হয়েছে। বাংলায় যেমন হয়েছে, ছোট রাজ্য ত্রিপুরাতেও হয়েছে, জম্মু কাশ্মীরেও যেমন হয়েছে, মুম্বাইতেও তেমন হয়েছে, চেন্নাইতে যেমন হয়েছে, হিমাচলের মতো পাহাড়ি জায়গাতেও হয়েছে। এই যে আজকে এত খেলোয়াড় উঠে আসছে, তার কারণ কিন্তু ইনফ্রাস্ট্রাকচার। তাই কি দাঁড়ালো, দুটো জায়গা আমাদের প্রথম ফোকাস করতে হয়, একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আর তার সঙ্গে তাল মিলিয়ে খেলোয়াড়কে তুলে আনা। এই যত বেশি খেলোয়াড় উঠে আসবে, যত বেশি প্রতিযোগিতা হবে, তত কিন্তু ক্রিকেটের ডেভেলপমেন্ট এবং সার্বিকভাবে ক্রিকেট বিশ্বের দরবারে অনেক বড় জায়গায় পৌঁছে দেবে। আচ্ছা, তোমার এই ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে জার্নিটা, মানে তুমি কি ছোটবেলায় ক্রিকেটার হতে চেয়েছিলে? হ্যাঁ, আমাদের নিজস্ব পারিবারিক ঘরানার ক্লাব, যে ক্লাব সিএবি ক্রিকেট লিগ খেলে কলকাতা ময়দানে। কোন ক্লাব? সেন্ট্রাল ক্যালকাটা স্পোর্টিং ক্লাব। সেই ক্লাবের হাত ধরেই ক্রিকেটে হাতে খড়ি, প্রথমে একটু আধটু ক্রিকেট খেলা, কিন্তু আমি খুব তাড়াতাড়ি ক্রিকেট প্রশাসনে চলে আসি। ক্রিকেট প্রশাসনে যখন আমি আসি, তখন সিদ্ধার্থ শঙ্কর রায়, আপনারা জানেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, পরবর্তী ক্ষেত্রে তিনি তখন পাঞ্জাবের রাজ্যপাল, তখন একই সঙ্গে তিনি সিএবিরও, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতিও বটে। সেই সময় আমার ক্রিকেটে সিএবির প্রশাসনে আসা। ও, সেই সময় থেকে তুমি সিএবিতে এসেছিলে? আচ্ছা আচ্ছা। তুমি সেই সিএবিতে মূলত কোষাধ্যক্ষ হিসেবে ছিলে আর জয়েন্ট সেক্রেটারি হিসেবে ছিলে? না, সিএবিতে আমি ধাপে ধাপে উঠেছি। আচ্ছা। প্রথমে সাব জুনিয়র টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছি। সাব জুনিয়র মানে একেবারে আন্ডার 13 টুর্নামেন্টকে নিয়ে যারা উঠে আসে। এই যে একটা প্লেয়ার তো কখনো এক লাফে ওপরে উঠতে পারে না, তার জার্নিটা শুরু হয় ওই 10, 11, 12 থেকে। প্রথম সিএবির প্রতিযোগিতা হচ্ছে আন্ডার 13। আন্ডার 13 আমি খেলেছি, অম্বর রায় সাব জুনিয়র টুর্নামেন্ট। ওই টুর্নামেন্টের আমি একটা সময় চেয়ারম্যান ছিলাম, তখন আমার বয়সও অনেক কম। আমি আন্ডার 16 বেঙ্গলের ম্যানেজার হয়েছি, যখন এই লক্ষ্মীরতন শুক্লাটু সবাই যখন আন্ডার 16 প্লেয়ার, ওরা যখন 16 বছর বয়স, তখন আমি ওদের ম্যানেজারশিপ করেছি। ফলে একটা বড় জার্নি। সিএবির পদাধিকার অর্থাৎ অফিস বেরো তো অনেক পরে হয়েছি, তার আগে অনেকটা সময় আমি কাটিয়েছি একেবারে ঘাসের সঙ্গে মাটির সঙ্গে। তুমি ট্রাই সিরিজে, মানে অস্ট্রেলিয়া সফরের সময় বোধহয় টিম ইন্ডিয়া ম্যানেজার হয়েছিলে। আমি 2012 থেকে 2015 বিভিন্ন সময় আমি ইন্ডিয়ান টিমের ম্যানেজার থেকেছি, অস্ট্রেলিয়াতে গেছি, বাংলাদেশে গেছি, অনেক জায়গায়। সেই সময় স্টার প্লেয়ার বলতে কাদের কথা মনে পড়ে? সবাই প্রথম 2012-তে দেখেছি, তখন সবাই ছিল, সচিন ছিল, দ্রাবিড় ছিল, লক্ষণ ছিল, পরবর্তী মহেন্দ্র সিং ধোনি ছিল, আমি তারপরের দিকে বিরাট কোহলিরা এসে গেছে। তখন কে ছিল না, তখন তো সবাই স্টার, মানে স্টার নয়, ড্রেসিং রুমে খুঁজতে অসুবিধে হতো। এর এক্সপিরিয়েন্স কেমন? এটার যদি কিছু মজার কোনো অ্যানেকডোটাল গল্প তুমি আমাদের সঙ্গে শেয়ার করো, কিছু মনে আছে? অনেক মজার মজার কাহিনী আছে, যেমন মহেন্দ্র সিং ধোনি সাথে অনেক, মানে মহেন্দ্র সিং ধোনি এমন একটা আকর্ষণ সর্বত্র আছে, সে আকর্ষণ ড্রেসিং রুমেও আছে। যখন একটা কোনো কঠিন ম্যাচ, ভারত ভালো খেলছে না, তখন ধোনি অভ্যেস ছিল যে একটু হালকা করার জন্য, ড্রেসিং রুমটা হালকা করার জন্য একটু মজা করা, এবং সেই মজাটা করতো যারা একটুখানি, কি বলবো, একটুখানি ওই মজাটা নিতে পারতো। যেমন আমাদের জাদেজা, হ্যাঁ, রবীন্দ্র জাদেজা, তাকে একটা বললো যে জিজ্ঞেস করো তো স্যার, যে এই জাদেজা ক্রিকেট ছাড়ার পর কি করবে? তা আমি জিজ্ঞেস করলাম যে তুমি যখন ক্রিকেট থাকবে না, তখন কেউ তো ধারাভাষ্য দেয়, কেউ কোচ হয়, তুমি কি করবে? বলে আমি স্যার ঘোড়া কিনবো, আমি ঘোড়া কিনে ঘোড়া ভাড়া দেবো। হ্যাঁ, এরকম ছোট ছোট অনেক বিষয় আছে। ড্রেসিং রুমে সব কিছু হয়তো শেয়ার করা যায় না, কিন্তু অনেক ছোট ছোট ইস্যুগুলো রয়েছে যেগুলো ড্রেসিং রুমকে সবসময় হালকা রাখতে হয়। কঠিন ম্যাচে আমরা হয়তো ভাবি ভারত কি করে পাচ্ছে না কেন, ফেল করছে কেন, কিন্তু সেই সময়টা খুব কঠিন সময় খেলোয়াড়দের, এবং সেই সময়টাকে কাটিয়ে উঠতে গেলে মহেন্দ্র সিং ধোনির কোনো জুড়ি নেই যে ড্রেসিং রুমটাকে সব সময় সতেজ রাখতে পারে। হু ইজ এ বেটার ক্যাপ্টেন অ্যাকর্ডিং টু ইউ, এমএসডি না সৌরভ গাঙ্গুলি? এই কঠিন প্রশ্ন করে ফেললে, এ তো কঠিন পিচে ব্যাট করার মতো।
আচ্ছা, আরো সহজ করে দিই তোমাকে, মানে দুজনের ক্যাপ্টেন হিসেবে দুজনের যদি পজিটিভ দিকগুলো বলতে হয়, তাহলে দুজনের ক্যারেক্টারের কি কি পজিটিভ দিক তুমি পেয়েছো, মানে দুজন দেখো, কিভাবে? সৌরভ গাঙ্গুলি প্রথম আমি বলবো যে কপিল দেব এর পর ইন্ডিয়ান ক্রিকেটের একটা চেঞ্জ যেটা এসেছিল সেটা সৌরভ গাঙ্গুলির হাত ধরে। ইন্ডিয়ান ক্রিকেট আজকে যেটা দেখছো এটা আসতো না যদি না কপিল দেব 1983 সালে বিশ্বকাপ জয় করতে পারত। ওই রকম ডাইনামিক একটা লিডার ইন্ডিয়ান ক্রিকেটে আসাটা একটা ভীষণ বড় ব্যাপার, একটা চেঞ্জ, মিরাকেল চেঞ্জ কিন্তু হয়েছিল মাইলস্টোন 1983। তারপরে অনেক ক্যাপ্টেন এসছে, কিন্তু সৌরভ গাঙ্গুলি হাত ধরে ইন্ডিয়ান ক্রিকেট মডার্নাইজড হয়েছে। কারণ ইন্ডিয়ান ক্রিকেট চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ইংল্যান্ডের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে যে দেশগুলোকে ভারত অনেকটা সময় সমীহ করে ম্যাচ হেরেছে শুধুমাত্র মনস্তাত্ত্বিক কারণে, সেই ম্যাচ সৌরভ শিখিয়ে গেছে যে চোখে চোখ রেখে কিভাবে কথা বলতে হয়, চোখে চোখ রেখে কিভাবে খেলতে হয়, চোখে চোখ রেখে কিভাবে ব্যাট করতে হয় বা বল করতে হয়। এই যে কপিল দেব থেকে সৌরভ গাঙ্গুলির যে বিবর্তন এটা এসছে, আর মহেন্দ্র সিং ধোনি সেই মডার্নাইজড ইন্ডিয়ান ক্রিকেটকে আরো উচ্চতর শিখরে নিয়ে গেছে। একটার পর একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে। যে স্পিরিট অফ দ্য গেম, এটা মহেন্দ্র সিং ধোনি সৌরভ গাঙ্গুলির রেখে যাওয়া জায়গাটাকে আরো উচ্চতর জায়গায় নিয়ে গেছে। এভাবে বলাটা খুব কঠিন যে কপিল দেব ভালো না সৌরভ গাঙ্গুলি ভালো, সৌরভ গাঙ্গুলি ভালো না MS ধোনি ভালো, এটা ইয়েতে। তবে আমি বলতে চাই যে 8-এর দশকটাকে যদি আমরা ধরি, 8-এর দশক থেকে এই 2025 এই 45 বছরের যদি আমরা বিশ্লেষণ করি, যদি তিনজনকে বাঁচতে দাও, কারণ তাহলে বলতে হয় কপিল দেব, সৌরভ গাঙ্গুলি, MS ধোনি, এই তিনজনই ইন্ডিয়ান ক্রিকেটকে আজকে সেই উচ্চতায় পৌঁছে গেছে যে উচ্চতাটাকে সকলে ঈর্ষা করে। ফ্যান্টাস্টিক। তোমার এবার আরো সিমিলার আর একটা চ্যালেঞ্জের মুখে ফেলি, সেটা হচ্ছে যে হু ইজ এ বেটার ব্যাটসম্যান, সচিন তেন্ডুলকার অর বিরাট কোহলি? সচিন তেন্ডুলকার গড গিফটেড প্রোডাক্ট। শুধু নেট প্র্যাকটিস করে সচিন তেন্ডুলকারের মতো ব্যাটসম্যান হওয়া যায় না, রাইট। ফলে বিরাট কোহলি কিন্তু নিজেকে তৈরি করে বিরাট কোহলি হয়েছে। আচ্ছা, খেটে খুঁটে দাঁড় করিয়ে, ট্যালেন্ট তো আছেই নিশ্চয়ই, কিন্তু ট্যালেন্টের সাথে তার পরিশ্রম, এবং সেই কারণেই আমি বলবো যে বিরাট কোহলি কিন্তু ম্যাচ উইনার ব্যাটসম্যান। সচিনকে আমি বলছি না যে কোথাও খাটো করে করছি না, কিন্তু সচিন তেন্ডুলকার হচ্ছে ভগবান প্রদত্ত একটা গড অফ ক্রিকেট, ভগবান প্রদত্ত মানুষ। অর্থাৎ ও যা করেছে সবটাই ঠিক, কিন্তু বিরাট কোহলি নিজেকে তৈরি করতে করতে আজকে এই উচ্চতায় পৌঁছেছে। আগেকার দিনের ক্রিকেটারদের যা লাইফস্টাইল ছিল তার তুলনায় এখনকার ক্রিকেটাররা কি অনেক বেশি ডিসিপ্লিন, অনেক বেশি কাটথ্রোট ডিসিপ্লিন। মানে আগেকার দিনের আমরা শুনেছি যে সৌরভ গাঙ্গুলি বা সচিন এরা একটু খাওয়া দাওয়া করতে ভালোবাসতো। মানে সৌরভ গাঙ্গুলির একটা বিখ্যাত ক্র্যাব খাওয়ার গল্প আছে, কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসতো। সচিন তেন্ডুলকার চিংড়ি মানে প্রচণ্ড ভালোবাসতেন। কিন্তু এখন দেখা যাচ্ছে বিরাট কোহলি থেকে আরম্ভ করে সমস্ত ক্রিকেটাররা ইভেন জলটাও একটা স্পেসিফিক জল খাবে। সেই যে ধরো ডায়েট বলো, ওয়ার্কআউট বলো, ডিসিপ্লিন বলো, এগুলো কি আরও বেড়েছে, মডার্নাইজড হয়েছে? না, সেটা আবার আমার ঠিক আমি না। আগেকার প্লেয়াররা অনেক ডিসিপ্লিন ছিল, কারণ তখন বাইরের এত আকর্ষণ ছিল না, এত সোশ্যাল মিডিয়া ছিল না, এত নাইট ক্লাব ছিল না, এত হই হুল্লোড় করার জায়গা ছিল না, এত গার্লফ্রেন্ড হয়তো ছিল না। সব মিলিয়ে তখনকার খেলোয়াড়রা কিন্তু অনেক বেশি আমি বলবো ডিসিপ্লিন ছিল, এবং সেই ডিসিপ্লিন তাদের সহজ রাস্তাও ছিল, কারণ এত আকর্ষিত হওয়ার মতো জায়গাটা ডিস্ট্রাকশনের জায়গা কম ছিল। কিন্তু এখনকার খেলোয়াড়দের সব আকর্ষণ আছে, কিন্তু সব আকর্ষণের মধ্যেও কিন্তু তারা নিজেকে তাদের তৈরি থাকতে হয়, কারণ এখন তো সবাই পেশাদার, প্রফেশনাল। তারা জানে যে হিউজ কম্পিটিশন নিয়ে তাদেরকে টিকে থাকতে হবে ইন্ডিয়ান স্কোয়াডে। ফলে এই টিকে থাকার জন্য তারা তাদেরকে অনেক ডিসিপ্লিন হতে হবে। তবে একটা জিনিস আমি বলবো যে ফিজিক্যাল ফিটনেসের ওপর এখনকার খেলোয়াড়রা অনেক বেশি জোর দেয়, কারণ এই বিরাট কোহলি বলুন বা যার নামে বলি না কেন, সবাই কিন্তু
এখন ম্যাচ খেলে এসো জিমে যাওয়ার জন্য তৈরি হয়ে 2 ঘন্টার মধ্যে আবার জিমে চলে যায়। সচিন, সৌরভ, দ্রাবিড় এরা হয়তো অতটা জিম নির্ভর ছিল না বা অতটা ফিজিক্সের ব্যাপারে শারীরিক গঠনের ব্যাপারে অতটা হয়তো নজর দেয়নি, তারা যত না বেশি টেকনিকের টেম্পারামেন্টের দিকে গেছে। কিন্তু এখনকার খেলোয়াড়রা কিন্তু অনেক বেশি শারীরিক কসরতের ব্যাপারে অনেক বেশি সচেতন, খাবার দাবারের ব্যাপারে অনেক বেশি সচেতন, এবং লাইফস্টাইলটাই সেই কারণেই তারা মেনটেন করে চলে, কারণ তারা জানে যে যদি সেটা না রাখতে পারে তাহলে হারিয়ে যাবে, আর হারিয়ে যাওয়া মানে সব দিক থেকেই খেলোয়াড়টা ফোকাসের বাইরে চলে গেল। কি কম্পিটিশন তো বুঝতেই পারছেন। এখন যদি চোখ বুঝে বলতে হয়, এই মুহূর্তে দাঁড়িয়েও ইন্ডিয়ান ক্রিকেটে সবথেকে ইদানিংকালে সবথেকে টেকনিক্যালি সাউন্ড ব্যাটসম্যানকে নয় চেতেশ্বর পূজারার নাম আসবে, নয় অজিঙ্ক্য রাহানের নাম আসবে, কিন্তু দুজনই কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডের বাইরে। তারা সাউন্ড ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও, কারণ এত খেলোয়াড় উঠে আসছে না, হিউজ কম্পিটিশনে টিকে থাকতে গেলে এটা তো করতেই হবে। তুমি আমাকে একটা জিনিস বলো যে যেমন ন্যাশনাল টিমে খেলাটাই আগে শ্রেষ্ঠ এক্সপোজার ছিল, কিন্তু এখন সেই সঙ্গে সঙ্গে আইপিএল এসে গেছে। আইপিএল প্রচুর মানে ফাইন্যান্সিয়ালি প্রচুর লাভ নিয়ে আসছে ক্রিকেটারদের কাছে, সেই সঙ্গে একটা অন্যরকম এক্সপোজারও হচ্ছে, বিদেশিদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে। আবার সেই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে অনেক প্লেয়ার আইপিএলে হয়তো একটা সিজনে খুব ভালো পারফর্ম করলো, তারপর অদ্ভুতভাবে হারিয়ে যাচ্ছে। আইপিএল আসার ফলে অ্যাজ আ হোল গেম অফ ক্রিকেটের কি ভালো হয়েছে, নাকি ক্রিকেট আরও কি বলবো ক্রিটিক্যাল একটা স্কোপের মধ্যে পড়ে গেছে এবং এত পরিমাণ খেলার ফলে কোথাও ক্রিকেটারদের ক্ষতি হচ্ছে? দেখো, আইপিএলে যারা খেলে তারা মূলত টি20 ক্রিকেট, 4 ওভারের খেলা, 5 ওভারের 4 ওভার, বোলাররা 4 ওভারের বেশি সুযোগ নেই, ব্যাটসম্যানরা জানে 5-7 ওভারের মধ্যেই তাকে ক্লিক করে নিতে হবে, কিন্তু প্রচুর খেলোয়াড় উঠে আসছে, এবং এই খেলোয়াড়রা যাদের নিজেদের ধরে রাখতে পারছে তারাই কিন্তু ইন্ডিয়ান স্কোয়াডে আসছে। কিন্তু আমি বলবো ইন্ডিয়ার ক্যাপ পাওয়াটা কিন্তু যতই আইপিএল আমাদের টাকা দিক খেলোয়াড়দের, যতই বেশি বিনোদন দিক, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে ভারতীয় স্কোয়াডে না ঢুকতে পারছে, রেকর্ড বইতে তার নাম উঠছে না। হ্যাঁ, সে টেস্ট রেকর্ডই হোক, ওয়ানডে রেকর্ডই হোক, আর ইন্ডিয়া খেলে টি20 রেকর্ডই হোক, ভারতীয় জার্সিটা বড় কথা। জার্সিটার দামটাই অনেক, এটা টাকা দিয়ে বিচার করা যাবে না, এটা বিনোদন দিয়ে বিচার করা যাবে না, এটার একটা আলাদা মূল্য আছে। সেই মূল্যটার জন্যই কিন্তু এত লড়াই, এত পরিশ্রম। আইপিএল আমাদের অনেক কিছু দিয়েছে। আবার এটাও ঘটনা, আইপিএলে যারা উঠে আসছে অনেকে আবার নিজের জায়গাটা ধরে রাখতে পারছে না, হারিয়ে যাচ্ছে। বহু খেলোয়াড় উঠে এসেও হারিয়ে যাচ্ছে শুধুমাত্র নিজেকে ধরে না রাখার জন্যে। ধোনি আমাকে একটা খুব বড় কথা বলেছিল, দেখো স্যার, টাকা রোজগার করা খুব কঠিন কাজ, এটা ধোনির কথা বলছি আমি, কিন্তু টাকা খরচা করাটা আরও বড় কঠিন কাজ। তোমাকেও বলছি, তোমাকে আমি 1 কোটি টাকা দিয়ে রোজগার করলে, তুমি খুব পরিশ্রম করে 1 কোটি টাকা রোজগার করলে, কিন্তু এবার যদি তোমাকে বলা হয় 1 কোটি টাকা কি করে খরচ করবে, তুমি এক একজন এক একভাবে খরচ করবে। এই খরচ করার বিষয়টাই কিন্তু একটা মানুষের জীবনবোধ, জীবনের মূল্য। ফলে তুমি টাকাটা মদ খেয়ে ওড়াতে পারো, তুমি টাকাটা নাইট ক্লাবে গিয়ে ওড়াতে পারো, তুমি টাকাটা সঞ্চয় করতে পারো, তুমি তোমার প্রপার্টি করতে পারো, তুমি তোমার বিজনেস বাড়াতে, তুমি কিভাবে খরচা করছো সেটাই কিন্তু তোমার জীবনের মূল্যবোধ। ফলে সেই কারণেই অনেক সময় দেখা যাচ্ছে আমাদের খেলোয়াড়রা রোজগার করছে, কিন্তু রোজগার করে সেই জায়গায় পৌঁছতে পারছে না, কারণ জীবনের মূল্যবোধটা এখনো সেভাবে হয়তো কোথাও না কোথাও গিয়ে আমরা প্রশাসকরাই তাদেরকে বোঝাতে পারছি না বলেই হয়তো অনেক খেলোয়াড় হারিয়ে যাচ্ছে। টি20 আসার ফলে দেখা গেছে লং ফরম্যাট গেমগুলো অনেক আকর্ষণ হারাচ্ছে। আগে টেস্ট ম্যাচ হলে ইডেনে একটা সময়, নিশ্চয়ই তোমরা যখন ইয়াং তখন টেস্ট ম্যাচের একটা দিনের একটা ডে পাস পাওয়ার জন্য যেরকম উন্মাদনা ছিল, এখন সেই অর্থে নেই। টেস্ট ক্রিকেটে মোটামুটি স্টেডিয়াম খালিই দেখা যাচ্ছে। ওয়ান ডে ইভেন 50 ওভারের খেলারও যে আকর্ষণ ছিল সেটাও দিন যত যাচ্ছে কমে যাচ্ছে। এবং টি20 ফরম্যাটটা আসার ফলে, এটা বললাম দর্শকদের পার্সপেক্টিভ থেকে, টেস্ট ক্রিকেট কি কোথাও গিয়ে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে? মানে 10 ইয়ার ডাউন দ্য লাইন তোমার কি মনে হয় টেস্ট ক্রিকেট আর থাকবে না?
আমার সেটা মনে হয় না। টেস্ট ক্রিকেট অলওয়েজ ক্রিকেটকে ডমিনেট করবে, কারণ টেস্ট ক্রিকেট না থাকলে ক্রিকেটের যে আকর্ষণ, ক্রিকেটের যে মূল্যবোধ, ক্রিকেটের যে স্ট্যাটাস, সেটাই কোথায় কোথায় হারিয়ে যাবে। এটা ঘটনা, টেস্ট ক্রিকেট খেলা কম হচ্ছে। এই তো আমরা ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, কালকেই সিদ্ধান্ত হয়েছে যে কলকাতায় দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে, এবং এটা 6 বছর বাদে ইডেন গার্ডেন্সে টেস্ট হচ্ছে। ভাবা যায়? আগে 2 বছর 1 বছরের মধ্যেই, 2 বছর বড় জোর টেনে 2 বছরের মধ্যে একটা টেস্ট ইডেন গার্ডেন্সে হতো। 6 বছর বাদে ইডেন গার্ডেন্স টেস্ট হোস্ট করবে অক্টোবরের বোধহয় 10 তারিখ থেকে ওয়েস্ট ইন্ডিজের সাথে। আচ্ছা, তো এখন এই বিষয়টাই হচ্ছে যে যে আমরা টেস্ট ক্রিকেটটাকে বাঁচিয়ে রাখতে গেলে সকলেরই কিন্তু একটা ভূমিকা আছে। সকলের কার দর্শক, তারাও এত সময় আর দিতে রাজি নয়, কারণ এত ফার্স্ট লাইভ হয়ে গেছে। সবাই জানে যে আমি শর্টার ভার্সন ক্রিকেট দেখবো, এনজয় করব, চলে আসবো। খুটখুট করে ক্রিকেটের টেকনিক দেখার জন্য টেস্ট ম্যাচ দেখবো, এটা এখন আর দর্শক সে তুলনায় আসছে না। এই যেহেতু দর্শক আসছে না, সেহেতু বিজ্ঞাপন সংস্থাগুলো, কারণ খেলা চলতে গেলে, চালাতে গেলে তো কমার্শিয়াল যারা এক্সপোজারের দরকার, যারা বিজ্ঞাপন দেয়, তারাও সে অর্থে আসছে না। তারপরে এই যে টিভিতে সম্প্রচারণের ব্যবস্থা, এবং এখন তো টিভি সত্য থেকেই তো আমাদের মূল টাকাটা আসে, এবং তারাও অনেক সময় টেস্ট ক্রিকেটে যে টাকা দেওয়ার কথা দেয় না, বরঞ্চ 5 দিনের ক্রিকেটে যা টাকা দেয় হয়তো দেখা যাচ্ছে টি20তে তার থেকে বেশি দেয়। ফলে এইগুলো অনেকগুলো ধাপ, অনেকগুলো কারণ আছে। তবে আমি সবাইকে বলবো চাই যে টেস্ট ক্রিকেট কিন্তু যদি হারিয়ে যায়, ক্রিকেটটাই হারিয়ে যাবে। টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতেই হবে যেভাবে হোক। টেস্ট ক্রিকেটটাই হচ্ছে ক্রিকেটের আসল গন্ধ, আসল মন্ত্র। এবং মানে এই যে ক্রিকেটাররাও যারা, মানে এখন টি20 খেলা দেখতে গেলে মনে হয় যেন সারাক্ষণই ব্যাটসম্যান চেষ্টা করছে 4-6 মারার, এবং বোলার চেষ্টা করছে কিভাবে কোনো মতে নিজেকে বাঁচানোর, যাতে 4 বা 6 মেরে দিতে না পারে। টেকনিক ওয়াইজ হয়তো ইম্প্রোভাইজেশন হচ্ছে, অফ স্টিক থেকে লেগ স্টিকে নেমে আসছে। আমি দেখছি এখন ডিপ পাইন লেগের ওপর দিয়ে 6 মারতে পারে ক্রিকেটাররা, হুইচ ওয়াজ অলমোস্ট ইম্পসিবল। আগে হয়তো স্ল্যাশ করে থার্ড ম্যানের ওপর দিয়ে 6 মারার চেষ্টা করতো, কিন্তু এখন অদ্ভুত টেকনিক হচ্ছে। মানে কোনো অবস্থাতেই ক্রিকেটে যে দ্য বিউটি অফ ক্রিকেট, সেটা কোথাও গিয়ে মানে বেসবল বা এই ধরনের খেলার মতো যেন দেখতে লাগছে। সারাক্ষণই মার 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 মার। তোমার কি মনে হয়, মানে এই ধরনের ক্রিকেটিং ফরম্যাটের জন্য এবং তার এই যে গ্ল্যামার এবং এক্সপোজারের জন্য কোথাও কপিবুক ক্রিকেট এবং বিউটি অফ আ কপিবুক ক্রিকেটিং শট, সেটা তার প্রাসঙ্গিকতা বা তার গ্ল্যামার হারাচ্ছে? চেঞ্জ হয় সব সময়। এক ধরনের কপিবুক স্টাইলের ক্রিকেটটাই ক্রিকেট, আর অন্য ধরনের শটগুলো ক্রিকেট নয়, এটা নয়। এই যে সমস্ত শটগুলোর কথা তুমি বললে, এই সমস্ত শটগুলো কিন্তু সেই মারতে পারে যে ব্যাটসম্যান টেকনিক্যালি সাউন্ড। মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শট সারা পৃথিবীতে বিখ্যাত, বলে ওটা নাকি ধোনিই মারতে জানে। ফলে ধোনি ব্যাটসম্যান হিসাবে অত্যন্ত সাউন্ড। হয়তো যদি উইকেট কিপার না হয়ে ওকে ব্যাটসম্যান হিসাবেও খেলতে বলা হতো, ধোনি টিমে চলে আসতো। ফলে আমার মনে হয় যে শট নির্বাচনের ক্ষেত্রে অথবা মারার ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই ব্যাটসম্যানরা টেকনিক্যালি সাউন্ড হলেই তবেই এই সমস্ত শটগুলো, আধুনিক যে শট বিভিন্ন স্তরে রয়েছে, সেগুলো তারা মারতে পারবে। না, কিন্তু আজকের যুগ হলে কি সত্যি মানে আইপিএল টি20তে রাহুল দ্রাবিড়ের মতো প্লেয়ার, ভিভিএস লক্ষ্মণের মতো প্লেয়ার, এরা সত্যি নিজের জায়গা করতে পারতো, কিন্তু কারণ তারা মানে স্টার্টিংটা স্লো স্টার্টার ছিল মূলত, এবং দ্রাবিড় তো বিশেষত অসম্ভব কপিবুক ক্রিকেট খেলার জন্য বিখ্যাত। তারা কি সত্যি আজকে ইন্ডিয়ান স্কোয়াডে জায়গা করতে পারতো? একদম পারতো, কারণ মহেন্দ্র সিং ধোনি মতো খেলোয়াড়রা, কি আমাদের সুরেশ রায়নার মতো খেলোয়াড়রা, কি যারা আছে আরও যারা এরকম শট খেলে, তাদের বাইরেও যে নামগুলো আসছে, রাহুল দ্রাবিড় হোক, ভিভিএস লক্ষ্মণই হোক, তারা এমন ক্রিকেটার, তারা যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে
তারা খেলে দেবে। অজিঙ্ক্য রাহানেকে দেখলেই বোঝা যায় যে কপি বুক ক্রিকেট বা টেকনিক্যালি সাউন্ড ব্যাটসম্যানরা সব করতে জানে, পরিস্থিতি অনুযায়ী তারা সে খেলাটা খেলে। আগে দেখা যেত যে ইন্ডিয়ান স্কোয়াডে জায়গা করার জন্য মোটামুটি ডোমেস্টিক লেভেলের ক্রিকেটে যারা ভালো পারফর্ম করছে, কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করছে, সেইখান থেকে স্কোয়াডে আস্তে আস্তে জায়গা পাওয়া যেত। দিন যত যাচ্ছে সেটা কি অনেক বেশি আইপিএল টু ইন্ডিয়ান ক্রিকেট টিম হয়ে যাচ্ছে? প্রায় এটা ঘটনাই। আগে একটা খেলোয়াড় উঠে আসতো কোর্ট থেকে, আন্ডার-19 খেলবে, রঞ্জি ট্রফি খেলবে, দলীপ ট্রফি খেলবে, রেস্ট অফ দ্য ইন্ডিয়া ইরানি ট্রফি হতো খেলবে, সবে একটা খেলোয়াড় নিজেকে গ্রুম করে ইন্ডিয়ান স্কোয়াডে আসতো। এখন দেখা যাচ্ছে যে আইপিএলে খুব ভালো পারফর্ম করে দিল, সে সরাসরি সিলেক্টরদের নজরে পড়ে যাচ্ছে। এটা ঘটনায় রাস্তা পরিবর্তন হচ্ছে। আগে খেলতে গেলে অনেকগুলো টুর্নামেন্টেতে ভালো করলে তবে আসতো। এখন কিন্তু আইপিএলে আসলে এটাও একটা কারণ, টিভি সম্প্রচার কিন্তু সবাইকে সেই জায়গায় পৌঁছে দিচ্ছে। আগে সিলেক্টররা বিভিন্ন জায়গায়, 5টা সিলেক্টর ছিল, বিভিন্ন জায়গায় খেলা দেখতে 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 ঝাড়াই বাছাই করতে করতে অনেক সময় লাগতো একটা খেলোয়াড়ের উঠে আসতে গেলে, টেস্ট ক্রিকেটে বা ইন্ডিয়ান স্কোয়াডে আসতে গেলে। এখন কিন্তু এই টিভির দৌলতে কিন্তু খুব সহজে তারা চলে আসছে। এখন যে এই মডার্নাইজ যে হয়েছে টেকনিক, এক্ষেত্রে ভিডিও অ্যানালিস্টের ভূমিকা কতটা? শুধু ভিডিও অ্যানালিস্ট বললে তো ভুল। আমি যখন ইন্ডিয়ান টিম নিয়ে গেছিলাম, আমার 14 কি 15 জনের স্কোয়াডে আমার আরও 15 জন লোক যেত। সে ফিজিক্যাল ট্রেনার, ডায়েটিশিয়ান, ভিডিও অ্যানালিস্ট করতে 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 বল থ্রোয়ার, সে মানে এখন এটা সব ক্ষেত্রে। এখন শুধু খেলোয়াড়, তার বললাম শুধু টেকনিকে খেলে না, তাকে বিরাট একটা স্পেকট্রাম। আমি ভিডিও অ্যানালিস্টটা এই কারণেই বললাম, মানে সাধারণত কি হতো, এক একজন বোলারের এক একটা গোপন অস্ত্র হতো, যে অস্ত্রটা জেনারেলি কেউ রিড করতে পারতো না। শাকলেন মুস্তাকের দোসরা হতে পারে, মুরলীধরনের স্ট্রেটার হতে পারে। এখন এই ভিডিও অ্যানালিস্টরা তো স্টেপ বাই স্টেপ অ্যানালাইজ করে, একটা খেলোয়াড় আউট হয়ে চলে এলো, সে ব্যাটটা ফেলে হেলমেটটা খুলে সে ভিডিও অ্যানালিস্টের কাছে বসে যাচ্ছে যে কি ভুল হলো, বলটা কেন আমি ঠকলাম। আচ্ছা, আবার কোনো বোলার 4টে খারাপ ওভার করে এলো, যখন লাঞ্চ হলো বা টি ব্রেক হলো, সে এসে দেখতে চাইছে যে তার কি ভুল হয়েছে। এটা এখন সেই রক্তের মতো শরীরে সর্বত্র, তার মাথায় ওটাই ঘুরছে যে আমি কেন খারাপ বল করলাম বা আমি কেন আউট হলাম। ভিডিও অ্যানালিস্টদের একটা বড় ভূমিকা আছে, কিন্তু এখন ওই বললাম সাপোর্ট স্টাফদের একটা সর্বত্র, আমি ভিডিও অ্যানালিস্ট শুধু তো আছেই, কিন্তু সমস্ত সাপোর্ট স্টাফদেরও একটা বড় ভূমিকা থাকে একটা খেলোয়াড়দের সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। কারণ এত খেলা তো ইনজুরি, এই ইনজুরি হচ্ছে ফিজিক্যাল ট্রেনারদের একটা বড় ভূমিকা থাকে, ফিজিওর একটা বড় ভূমিকা থাকে। ফলে এই সব মিলিয়ে কিন্তু এখন সাপোর্ট স্টাফ যত বেশি, মানে একটা টিম স্ট্রং হতে গেলে আগে বলতাম ভালো টেকনিক জাগলে ভালো প্লেয়ার হলেই টিম স্ট্রং না, আমার সাপোর্ট স্টাফও কত স্ট্রং তার উপর নির্ভর করে আমার টিম কতটা স্ট্রং। এটা কিন্তু এখন আধুনিক ক্রিকেট বলবো না, এখন আধুনিক খেলাধুলোতেও এটা একটা বড় ব্যাপার। ফুটবলেও তাই, আমার সাপোর্ট স্টাফ কতটা স্ট্রং তার উপর নির্ভর করবে আমার টিম কতটা স্ট্রং। রাইট। সৌরভ গাঙ্গুলির সময় ভিডিও অ্যানালিস্ট দিয়ে সৌরভ গাঙ্গুলিকে যথেষ্ট বেকায়দায় ফেলা গিয়েছিল, কারণ একটা সময় রিয়েলাইজ করা গেল লেগ স্টিকের ওপর পার্টিকুলার একটা অ্যাঙ্গেলে বল গেলে উনি সেটাতে খুব একটা স্বচ্ছন্দ নয়, এবং পরপর সেইখানেই প্রত্যেকে বল করতে আরম্ভ করলো। তারপর আস্তে আস্তে সৌরভ গাঙ্গুলিও নিজেকে ইভ্যালুয়েট করলেন এবং তিনি পার্টিকুলার কিছু শর্ট সিলেকশন করলেন যেটা ওইখানে বল এলে তিনি ব্যবহার করতেন। তাহলে এখন তো আরো বেশি বেশি করে প্রত্যেক মোমেন্টের তার অ্যানালিসিস হচ্ছে। তাহলে প্রত্যেক ক্রিকেটারকেও কি প্রতি মুহূর্তে ইভলিউশনের মধ্যে দিয়ে যেতে হয়, অ্যাডাপ্ট করতে করতে যেতে হয়? একদম বললাম, ওটাই আবার বিবর্তন। আগে হেলমেট পরে খেলতো না, তখন একটা চ্যালেঞ্জ ছিল ব্যাটসম্যানদের। গাভাস্কারের সময় তো ওরা হেলমেট পরে খেলেনি, পরের দিকে গাভাস্কার একটা স্কাল করে করতো, কিন্তু তখন ছিল না। তখন দুর্ধর্ষ ওয়েস্ট ইন্ডিয়ান বোলার, অস্ট্রেলিয়ান বোলার, লিলি টমসন থেকে আরম্ভ করে অ্যান্ডি রবার্টস ওয়েস্ট ইন্ডিজে। ফলে এই যে তখনকার খেলোয়াড়দের একটা বড় চ্যালেঞ্জ ছিল যে হেলমেট ছাড়া খেলা। তারপরে হেলমেট হলো, ব্যাটসম্যানরা অনেক সেফ হলো, তারা ইজি খেলতে পারলো। ফলে এই যে বললাম না,
ক্রিকেট কোনোদিন থেমে থাকেনি, দশকের পর দশক এগিয়েছে, ক্রিকেটও চেঞ্জ হয়েছে। এখন ভিডিও অ্যানালিস্টদের দৌড়তে এখন প্রত্যেকটা বল প্রত্যেকটা মুহূর্ত কাটা ছেঁড়া করতে করতে হচ্ছে। এখন তো খেলোয়াড়দের অনেক বড় বেশি চ্যালেঞ্জ। এখন যদি কেউ ভাবে যে গাভাস্কারকেও যদি ওই এই চ্যালেঞ্জে পড়তো তো তাহলে গাভাস্কার এত সেঞ্চুরি করতো কিনা, ফলে এইগুলো আসবেই, এই বিতর্ক সবসময় থাকবে, এই আলোচনা সবসময় থাকবে। কিন্তু এটাই ক্রিকেটের বিউটি, যে ক্রিকেট নিজেকে পরিবর্তন করতে করতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। সেই কারণেই কিন্তু আমরা হকিতে যেমন আমরা একটা জায়গায় আটকে গেছিলাম, এখন আবার ইদানিংকালে আমরা হকিতে একটু একটু করে এগোচ্ছি। কিন্তু হকিতে কেন আটকে গেছিলাম, যে আগে আমরা গ্রাসি মাঠে খেলতাম, কিন্তু এই যে অ্যাস্ট্রোটার্ফ সব জায়গায় হলো, কিন্তু আমরা এখানে পড়ে রইলাম। এই ফলে আমরা পারছিলাম না, আমাদের এইটাকে রিভাইভ করতে প্রায় 30-40 বছর লেগে গেল এই সামান্য জিনিস বুঝতে। ফলে আমরা এখন যেমন হকিতে আবার একটু একটু করে এগোচ্ছি, ফলে সবটাই হচ্ছে নিজেকে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনটা ক্রিকেট করছে, ক্রিকেট খেলোয়াড়রা করছে, ক্রিকেট প্রশাসকরা করছে, ক্রিকেট বোর্ড করছে, বিসিসিআই থেকে আরম্ভ করে স্টেট বডিজগুলো করছে। এইগুলো হতে হতে আজকে ক্রিকেট এই জায়গায় এসছে, এবং ক্রিকেট সেই কারণে এখনো ভারতবর্ষের সবথেকে জনপ্রিয়তম খেলা। একটা ক্রিকেট টিমে ধরুন ইন্ডিয়ান ক্রিকেট টিমই বলি, যেহেতু আমি ইন্ডিয়ান ক্রিকেট টিমে কোচের তাহলে কি ভূমিকা থাকে? এখন তো সেখানেও প্রশ্ন, কোচ তো এখানে একটা নয়, একজন টেকনিক্যাল ডাইরেক্টর, একজন কোচ, একজন ব্যাটিং কোচ, একজন বোলিং কোচ, একজন ফিল্ডিং কোচ। অর্থাৎ অনেক সময় ডিরেক্টরটা থাকে না, কিন্তু অনেক সময় থাকে। অর্থাৎ 5 জনের, যদি অনেকটি 5 জন আছে, ফলে টেকনিক্যাল ডাইরেক্টর যিনি হন সে মোটামুটি একটা প্ল্যানিং করে, কোচ ওভারঅলটা দেখেন, আর যাদের বিভিন্ন দায়িত্ব ব্যাটিং বোলিং ফিল্ডিং এটা সবাই করে। অর্থাৎ কোচিং স্টাফও এখন 5 জন। আগে আমরা বলতাম কোচ মানে একটাই কোচ, হ্যাঁ সেই কোচই সব করাবে, ব্যাটিং দেখছে, বোলিং দেখছে, ফিল্ডিং দেখছে, স্ট্র্যাটেজি ঠিক করছে, সবই করছে। এখন কিন্তু 5 জন স্ট্র্যাটেজি ঠিক করবে, ডিরেক্টর, টেকনিক্যাল ডিরেক্টর, যেটা রবি শাস্ত্রী একটা সময় হয়েছিল, তারপরে কোচ দেখবে ওভারঅল, তারপরে যে 3 জন ব্যাটিং বোলিং ফিল্ডিং কোচ আছে তারা তাদের নিজেদের ডিপার্টমেন্ট সামলাবে। তাহলে এক্ষেত্রেও সবার কাজ মানে ওই আগে আমরা হতো না, আগে আমরা ডাক্তার মানে বলতাম এমবিবিএস ডাক্তার, সে জেনারেল ফিজিশিয়ান, সে সবই দেখছে, পেটও দেখছে, পাও দেখছে, মাথাও দেখছে, সব। এখন একটা একেবারে এ মেডিসিনের ডাক্তার, এ মানে অর্থোপেডিক, এ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, এ অনকোলজিস্ট, ভাগ হয়ে গেছে। তেমনি ক্রিকেটেও একদম ওই বললাম পরিবর্তন করতে করতে ক্রিকেটেও আজকে অনেকগুলো স্তর তৈরি হয়ে গেছে। বাংলা ক্রিকেটের এই মুহূর্তের অবস্থা কিরকম? বাংলা ক্রিকেটে ট্যালেন্টের কোনো অভাব নেই, আমি বারবার বলি, কিন্তু এই ট্যালেন্ট নিজেদেরকে ঘষে মেজে ওই জায়গায় পৌঁছতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক, মেন্টাল টাফনেস। আমাদের বাংলার খেলোয়াড়রা কোথাও না কোথাও গিয়ে নিজেদেরকে ধরে রাখতে পারছে না, হারিয়ে যাচ্ছে। তার কারণ অনেকগুলো। তাদের খিদেটা কম। আমার এটা পার্সোনাল, এটা একেবারে আমার ব্যক্তিগত অভিমত আমি জানাচ্ছি, তাদের খিদেটা খুব কম। এই খিদে কম হওয়ার জন্য তারা সেই জায়গায় পৌঁছতে পারছে না। খিদে কম মানে কি? অল্পতে সন্তুষ্ট। আমি বাংলার আমি নাম বলতে চাই না, কাউ বিড়ম্বনায় ফেলতে চাই না, অনেক ভালো খেলোয়াড় যাদের অনেক উঁচুতে ওঠার মতো ট্যালেন্ট ছিল, অল্পতে সন্তুষ্ট। একটা চাকরি তাদের সন্তুষ্ট করে দিয়েছে, একটা গাড়ি তাদের সন্তুষ্ট করে দিয়েছে, একটা গার্লফ্রেন্ড বা একটা বিয়ে তাদের সন্তুষ্ট করে দিয়েছে, ব্যাস, দ্যাটস অল। তারা জীবনে খুশি। কিন্তু নর্থের প্লেয়ার, সাউথের প্লেয়ার, তারা তাদের সিঁড়ি, তাদের কি আর এগুলো নেই? আছে, কিন্তু তাদের খিদেটা অনেক বেশি। সেই খিদেটা বেশি হওয়ার জন্য তারা জুজে গিয়ে ওই জায়গায় পৌঁছতে পারছে। আমাদের এখানে বাংলার খেলোয়াড়রা এই অল্পতেই সন্তুষ্ট হয়ে যাচ্ছে, আর কিছু টাকা তো তারা এদিক ওদিক ক্লাব খেলে, রঞ্জি খেলে উপার্জন করছে, একদম ল্যাভিশ লাইফ লিড করছে, দে আর মোর দেন হ্যাপি হয়ে যাচ্ছে। কিন্তু আবার বলছি, ট্যালেন্টের দিক থেকে বাংলার খেলোয়াড়রা যে কোনো স্টেটের খেলোয়াড়দের সাথে পাল্লা দিতে পারে, শুধু খিদে কম হওয়ার জন্য।
টেকনিক নয়, টেম্পারমেন্ট নয়, শুধু খিদে কম হওয়ার জন্য তারা সেই জায়গায় নিজেদের নিয়ে যেতে, ঘষে মেজে নিয়ে যেতে পারছে না। আমি এর অনেক উদাহরণ বলতে পারি। আমি একটা উদাহরণ বলি। আমাদের বেঙ্গলের একবার একজন বোলার ছিল শিবসাগর সিং বলে, বহু বছর আগে, সালটা এই মুহূর্তে মনে করতে পারছি না, যুব বিশ্বকাপ হয়েছিল বোধহয়, 25-30টা উইকেট পেয়েছিল, ইন্ডিয়া আন্ডার-19 স্কোয়াডের বেস্ট বোলার ছিল। হরভজন সিং ওই 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 টিমের প্লেয়ার ছিল, ও বোধহয় 12-14টা উইকেট পেয়েছে। হরভজন আজকে কোথায় গিয়ে পৌঁছেছে, শিবসাগর সিংয়ের নাম এখানে কেউ জানেও না, মনেও করতে পারবে না। এইরকম অসংখ্য উদাহরণ। আমাদের একটা প্লেয়ার ছিল ওখানে নিখিল হলদিপুর বলে, লোকে বলতো ওই রকম ব্যাটসম্যান খুব কম ইন্ডিয়ান ক্রিকেটে এসছে, নিজেকে ধরে রাখতে পারিনি। লক্ষ্মীরতন শুক্লা কিন্তু খারাপ খেলোয়াড় ছিল না। লক্ষ্মীরতন শুক্লা যখন ইন্ডিয়ান স্কোয়াডে এলো, তখন শ্রীকান্ত, এখনো মনে হয় ওইখানে আমি ম্যানেজার ছিলাম, বেঙ্গলের ম্যানেজার ছিলাম, একটা এমন ঝোড়ো ইনিংস খেললো, কোথায় নো টাইম 70-80 খেললো, ওই একটা ম্যাচ ওকে পৌঁছে দিয়েছিল ইন্ডিয়ান ক্রিকেটের দরজায়। কিন্তু লক্ষ্মী না নেহরা, এই বিতর্কের মাঝে নেহরা কোথায় গিয়ে পৌঁছলো, আশিস নেহরা। লক্ষ্মী সেই জায়গাটায় ট্যালেন্ট ওয়াইজ কি লক্ষ্মী পিছিয়ে ছিলেন? ট্যালেন্ট ওয়াইজ পিছিয়ে ছিলেন না, ওই ধরে রাখার অভাবে। আর লক্ষ্মীর মতো খেলোয়াড়ের আমি এখন বিশ্বাস করি ইন্ডিয়ান ক্রিকেটে ওর আরও অনেক বড় স্প্যান হওয়া উচিত ছিল, কিন্তু কোথাও না কোথাও গিয়ে নিজেকে ধরে রাখাটাই এখন খেলোয়াড়দের সব থেকে বড় চ্যালেঞ্জ। ট্যালেন্ট ওয়াইজ লক্ষ্মী খুব স্পিরিটেড ক্রিকেটার ছিল, যেমন বল করতে পারতো, ব্যাট করতে পারতো, মাঠে সবসময় ওর একটা লিডারশিপ দেওয়ার ক্ষমতা আছে। কিন্তু ওই খুব শর্ট স্প্যান। আমারও এক্স্যাক্টলি এর পরেই যে কোয়েশ্চেনটা আমি আসতাম, ভালোই হলো। লক্ষ্মীরতন শুক্লা যেমন অলরাউন্ডার ছিলেন, তেমনই বাংলা থেকে কিন্তু ফাটাফাটি কিছু পেসার উঠেছিলেন একটা সময়। অশোক দিন্দা ছিলেন, রণদেব বসু ছিলেন, তারপর মোহাম্মদ সামিও এখান থেকে খেলেছেন। এখন প্রেজেন্ট সিনারিওতে কি তুমি দেখতে পাচ্ছ বাংলা কোনো পেসার প্রডিউস করেছে যে ন্যাশনাল লেভেলে খেলতে পারে? না, মুকেশ আছে, আকাশদীপ আছে, এরা খেলছে, কিন্তু এরা সবাই ভিন্ন রাজ্য থেকে এসে এখানে ক্রিকেট খেলছে। একদম সান অফ দ্য সয়েল বলতে যাদেরকে বোঝায়, যে একদম মাটি থেকে উঠে আসা ছেলে, সে এখনো সে অর্থে সেভাবে বাংলার ক্রিকেটে নেই। তার একটা বড় কারণ হচ্ছে, সেটা নিয়ে অনেক লেখালেখিও চারদিকে চলছে, বহু আউটস্টেশন প্লেয়ার এখানে আমাদের বেঙ্গল ক্রিকেটে চলে আসছে। এই আউটস্টেশন ক্রিকেটারদের দাপটে বাংলার যারা নিজস্ব ছেলে, তারা অনেকটা জায়গা পাচ্ছে না, হারিয়ে যাচ্ছে। সিএবিও ভাবছে, সিএবিও কিছু আইন পরিবর্তনের কথা ভাবছে, কারণ এইরকম ক্রিকেট, এত কম্পিটিটিভ ক্রিকেট সারা ভারতবর্ষে 3 জায়গায় খেলা হয়। মুম্বাইতে খেলা হয়, চেন্নাইতে খেলা হয়, আর কলকাতায় হয়। আর কোথাও কিন্তু এইরকম ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এত ম্যাচ, এত ক্রিকেট লিগ কোথাও হয় না। সেই কারণে ওই সমস্ত ইউপির প্লেয়াররা বা হরিয়ানার প্লেয়াররা, অন্য স্টেটের প্লেয়াররা চলে আসে। হয়তো মুম্বাই, চেন্নাইতে সেই সুযোগের দরজাটা বন্ধ বলে কলকাতায় ওরা অনেক বেশি করে ম্যাচ পাওয়ার জন্য চলে আসে। তো সেই কারণে, তবে সিএবি নতুন করে চিন্তাভাবনা করছে যাতে কিভাবে আউটস্টেশন প্লেয়ারদের আটকানো যায়, যাতে কিনা সান অফ দ্য সয়েলরা বেশি করে খেলতে পারে। কিন্তু রিসেন্ট পাস্টে এরকম খুব একটা ট্যালেন্টেড খুব একটা ছেলেপুলে যে উঠেও এসছে তাও নয়, মানে বাঙালি ছেলেদের মধ্যে সেরকম ক্রিকেটার হিসেবে, মানে ইন্টারন্যাশনাল লেভেলে খেলার মতো ক্রিকেটিং ট্যালেন্ট কি তুমি সত্যি দেখতে পাচ্ছ? দেখো, আমি লাস্ট 5 বছরে সেরকম কারণ নাম খুব একটা পাইনি। ঋদ্ধি আমাদের বলার মতো জায়গায়, ঋদ্ধিমান সাহা আমাদের বলার মতো জায়গায় অনেকটা বড় সময় খেলেছে, কিন্তু ওর দুর্ভাগ্য যে মহেন্দ্র সিং ধোনি উইকেট কিপার বলে, নালে ঋদ্ধি কিন্তু অত্যন্ত ট্যালেন্টেড খেলোয়াড়। আর হি ওয়াজ আ ফ্যান্টাস্টিক উইকেট কিপার। তাও খুব কপাল ভালো বলতে হবে, যে সময় থেকে ধোনি ডিসাইড করলো যে না, টেস্ট ম্যাচটা আমি খেলবো না, তার জন্য অন্তত ঋদ্ধিমান সাহা অনেকটা এক্সপোজার পেয়েছিলেন। তাহলে ঋদ্ধি, বললাম ক্রিকেট খেলতে গেলে কপালের একটা দাম আছে, কেউ মানুক না মানুক, এই কপাল ঋদ্ধির ছিল না। সেই জন্য ও একটা এমন সময় জন্মেছে যখন মহেন্দ্র সিং ধোনি ইন্ডিয়ান ক্রিকেটকে ডমিনেট করছে। নাহলে ঋদ্ধি বোধহয় 39 না 40টা, 38-40টা টেস্ট খেলেছে, ওর 100টা টেস্ট খেলার মতো প্লেয়ার ছিল। কেবল ঋদ্ধির
ব্যাটিংও ভালো ব্যাটিংও ভালো, উইকেট কিপিং অসাধারণ অসাধারণ, ওর রিফ্লেকশন তো দুর্ধর্ষ। কিন্তু ওই বললাম এমন একটা সময় ঋদ্ধির জন্ম যখন মহেন্দ্র সিং ধোনি রয়েছে, ফলে সেই কারণে ঋদ্ধির পর সে অর্থে এটা ঘটনা খেলোয়াড় উঠে নেই। আবার বললাম এটা একটা বড় প্রসেস, এই প্রসেসটাকে নিয়ে চলতে হয়। এই এত জেলা, এত খেলোয়াড়, তাদের মধ্যে থেকে ট্যালেন্টেড প্লেয়ারকে তুলে এনে নার্সিং করা, ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করে তাদেরকে সেই জায়গায় পৌঁছানো, ফলে এটা একটা বড় কাজ। সেটা নিশ্চয়ই সিএবি করবে বলেই আমি বিশ্বাস করি। সিএবি তো যথেষ্ট পরিমাণ ফান্ড আছে, বাজেট আছে, সবই আছে, তাহলে সিএবি কি যথেষ্ট পরিমাণ নজর দিয়ে উঠতে পারছে না? কারণ সঠিক মানুষগুলো সিএবির সেই পজিশনগুলোতে এই মুহূর্তে নেই। না না, তা নয়, হয়তো সবাই আছে, দৃষ্টিভঙ্গির পার্থক্য হতে পারে কিছুটা। বলবো যে এক একটা সময় এক একটা ফেজ যায়। হ্যাঁ, এই ফেজটায় হয়তো খেলোয়াড় উঠে আসছে না, হয়তো এর পরে এমন একটা ফেজ আসবে একসাথে 2-3টে প্লেয়ার ট্যালেন্টেড প্লেয়ার তো আর ভুড়ি ভুড়ি আসবে না, আবার তো পরে একটা ফেজ আসবে যখন 2-3টে প্লেয়ার একসাথে উঠে আসবে। তো এটা হয়তো এই ফেজে আমরা হয়তো কাউকে পাচ্ছি না, কিন্তু আমি বিশ্বাস করি যে পরের ফেজগুলোতে বাংলা প্লেয়ার প্রডিউস করবে। ডোমেস্টিক লেভেলে অনেক প্লেয়ার ছিল যারা খুবই ভালো কনসিস্টেন্টলি পারফর্ম করতো, কিন্তু তারা ফাইনালি গিয়ে ন্যাশনাল টিমে চান্স পায়নি। যেমন ধরে নিই, যদি সৌরাশিস লাহিড়ীর কথা বলি, সৌরাশিসের কি পোটেনশিয়াল ছিল ইন্ডিয়া খেলার মতো? ভালো বোলার, খুবই ভালো বোলার, কিন্তু সৌরাশিস আমাদের ডোমেস্টিক ক্রিকেটে যতটা ডমিনেট করতো, কিন্তু ন্যাশনাল লেভেল মানে আমাদের ইন্ডিয়ান স্কোয়াডে তো সেইভাবে সৌরাশিসের নাম বিবেচিত হয়নি। দিন্দা বা রণদেবের নামটা যতটা বিবেচনার মধ্যে এসছে, সৌরাশিসের নামটা ততটা আসেনি। ওই এক একটা সময় যখন ওই খেলোয়াড়ের টপ ফর্ম যাচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে ইন্ডিয়ান টিমে অন্য স্পিনাররা রয়েছে, অনিল কুম্বলে রয়েছে, ফলে সেই জায়গা হিউজ কম্পিটিশান। এ কম্পিটিশান যে কী কম্পিটিশান, যে সামনে থেকে না দেখেছে বিশ্বাস করা যাবে না। মানে কে আছে আর কে নেই, শুধু একটা দুটো ম্যাচের ওপর নির্ভর, তো ফলে সবসময় যে সেই প্লেয়ারটা ওই দুটো ম্যাচই ভালো খেলে দেবে, না করলে অনেকটা দূরে সরে যাওয়া। আচ্ছা, এবার আমি একটু ক্রিকেটের এই মুহূর্তের অ্যাডমিনিস্ট্রেশনের দিকগুলোতে আসি। তবে অ্যাডমিনিস্ট্রেশনের দিকে আসার আগে শেষ একটা কোয়েশ্চেন করে নিই, যে মনোজ তিওয়ারি একসময় ফ্যান্টাস্টিক ক্রিকেট খেলছিল, তারপর হঠাৎ এমন একটা ইনজুরি ঘটলো যে তারপর তার বলা যায় ক্রিকেট কেরিয়ারটাই নষ্ট হয়ে গেল। তো ওয়াজ হি কেয়ারলেস? হোয়াট ডু ইউ থিঙ্ক? এখন ওপেন ফোরামে তো আর সব বিষয়টা ওইভাবে বলা যায় না, বলা সম্ভবও নয়। ও আবার এখন রাজ্যের মন্ত্রীও, ফলে আমি এইটুকু বলতে পারি, দুটো ব্যাপার বলতে চাই ওর বিষয়ে। একটা হচ্ছে সেঞ্চুরি, ইন্ডিয়ান জার্সি নিয়ে ও সেঞ্চুরি করার পরে ওকে ড্রপ করাটা একটা বলতে পারা যায় একটা ওর প্রতি সুবিচার হয়নি। কারণ ও টেম্পারমেন্টের দিক থেকে, টেকনিক্যালি থেকে ও একটা টাফ টেম্পারমেন্ট ও স্টেট প্লেয়ার, ফলে ওর অনেক আরও এগোনো উচিত ছিল। আরেকটা বিষয়ও আমি বলতে চাই যে ওর একটু ব্যালেন্স করা উচিত ছিল, কারণ আমি ওই সময় ম্যানেজারও ছিলাম, ফলে ওর কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে সবটাই তো এখন হয়ে গেছে যে একটা ক্যাপ্টেন কেন্দ্রিক দল ছিল, মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন, কোথাও না কোথাও গিয়ে একটা দূরত্ব রেখে ও চলতো। আচ্ছা, তো এটা আমার ওকেও সেই সময় বলেছিলাম যে একটা সময় তুমি সবাইকে, এখন কি করা যাবে, তখন মহেন্দ্র সিং ধোনির একটা পাওয়ার ছিল, সবাই তখন ধোনি 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 করছে, ওকে ওই ধোনি বৃত্তেই থাকতে হতো। কিন্তু বাংলার ছেলে তো, ফলে ওর একটা নিজস্বতা ছিল, এই নিজস্বতা আমার মনে হয় কোথাও কোথাও গিয়ে ওর এই আরও দূরের পথটাকে কোথাও আটকে দিয়েছে। অবিচার যেমন হয়েছে, ও ওই সিস্টেমের সাথে ও জুঝে উঠতে পারে, মিলতে পারেনি, সব মিলিয়ে। নাহলে ওরও অনেক ম্যাচ খেলা উচিত ছিল ইন্ডিয়ান জার্সিতে, পারিনি। আজকের দিনে দাঁড়িয়ে সিএবির কি গঠনগত কি চ্যালেঞ্জ আছে বলে তোমার মনে হয়? সিএবির সামনে গঠনগতভাবে বা পরিকাঠামোগতভাবে কি চ্যালেঞ্জ আছে বলে তোমার মনে হয়? সিএবির সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সিএবির কাছে যে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে হবে ডিস্ট্রিক্ট লেভেলে, সাব ডিভিশন লেভেলে।
এটা সবাই বোঝে যে কলকাতা থেকে আর সে অর্থে, কলকাতা কেন বলবো, কোনো টাউন থেকে আর প্লেয়ার উঠে আসা খুব মুশকিল। কারণ কলকাতা বা নদিয়ার কৃষ্ণনগর বা উত্তর 24 পরগনার সোদপুর, পানিহাটি, এইসব জায়গার ছেলেমেয়েরা বড্ড বেশি কেরিয়ার নির্ভর, অর্থাৎ তাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, সিএ হতে হবে, ফলে তারা আর খেলার মাঠে আসছে না। কারণ বড় স্কুলে পড়ছে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, সেখানে পড়ার হিউজ প্রেশার, স্কুল থেকে সেই প্রাইভেট টিউটার, তারপরে আবার বিভিন্ন রকম আরও কম্পিটিটিভ পরীক্ষা দেওয়ার জন্য, ফলে তাদের হাতে আর সময় নেই খেলাধুলোতে। প্লাস মাঠের সংখ্যাও কমছে, ফুল সাইজ গ্রাউন্ড নেই, অভাব। তাহলে খেলোয়াড় এখন উঠে আসবে, কিন্তু মফস্বল থেকে, সাব ডিভিশন থেকে, একেবারে রিমোট থেকে প্লেয়ার উঠে আসবে। ফলে নজরটা সিএবি সেইখানে দিতে হবে। এইটা কিন্তু আগে যেমন আমরা কি ভাবতাম যে সিএ হার্ট অফ দ্য সিটিতেই কিছু করলে সেখানেই সব কিছু হবে, এখন কিন্তু আর হার্ট অফ দ্য সিটিতে করলে হবে না। এখন আমাকে কিন্তু পাইপলাইনে আনতে গেলে আমাকে একদম রুটে যেতে হবে। এই রুটে যাওয়াটাই সিএবির কাছে আমার মনে হয় সবথেকে বড় চ্যালেঞ্জ। সিএবি যত নিজেকে রুটে নিয়ে যেতে পারবে, তত বেশি করে খেলোয়াড় পাইপলাইনে আসবে এবং আলটিমেট বেঙ্গল ক্রিকেটকে সার্ভ করতে পারবে দীর্ঘদিন। আচ্ছা, সিএবির এই যে কোনো টুর্নামেন্ট হলে, বড় টুর্নামেন্ট হলে টিকিট বিতরণ করার কি যে সিস্টেম, সেটা সঠিকভাবে বোঝা যায় না। সেখানে কি আরও বেশি ট্রান্সপারেন্সি আসা উচিত? টিকিট এটা সবসময় একটা বিতর্কিত ব্যাপার, শুধু সিএবির ক্ষেত্রে নয়। টিকিট বিতরণ সর্বত্রই একটা ধোঁয়াশা তৈরি হয়। তোমার সঙ্গে কোনো একটা মেজর ফিউড হয়েছিল টিকিট বিতরণ নিয়ে? সেগুলো হতেই, মানে সবাই অনেক রাস্তা, আমার রাস্তাতে আমি হয়তো বলেছিলাম, অন্য কাউ রাস্তায় অন্য কেউ বলেছিল। তুমি কিভাবে চেয়েছিলে, কিভাবে টিকিট ডিস্ট্রিবিউশন হলে ট্রান্সপারেন্ট হতো বলে তোমার মনে হয়? একটা সময় হলো কি, যখন আমরা টিকিট বিতরণটাই সবটাই আমরা এজেন্সির হাতে ছেড়ে দিয়েছিলাম। এই যেমন এখন বিভিন্ন বুক মাই শো থেকে আরম্ভ করে বিভিন্ন এজেন্সি টিকিট দিতে পারে। এই এজেন্সি যখন টিকিট দেয় না, এদের হাতে কন্ট্রোলটা থাকে না স্টেট অ্যাসোসিয়েশন বা বিসিসিআই, ফলে তারা ওই এজেন্সি যা কিছু করার ব্যাকডোর কারসাজি করে দিচ্ছে। আমার বক্তব্য ছিল, সিএবি দীর্ঘদিনের যেটা নিজস্ব ব্যাপার ছিল, সিএবি নিজে টিকিট কন্ট্রোল করতে, নিজে কন্ট্রোল করলে তার একটা স্বচ্ছতার প্রশ্নে সিএবিকে অনেক বেশি ভালো জায়গায় থাকতো। কিন্তু যখন এজেন্সির হাতে দিয়ে দেয়, তখন এজেন্সিও যদি কিছু করে, তখন সিএবির আর বলার কিছু থাকে না। এই এজেন্সি নিয়ে আমার বক্তব্য ছিল যে এজেন্সি কিন্তু সবসময় ঠিকঠাক কাজ করে না। এটা কিন্তু আস্তে আস্তে সকলেই বুঝছে যে এজেন্সিগুলো কোথাও না কোথাও গিয়ে তারা নিজের মতো করে কর্পোরেটদের হাতে নিজেদেরকে বিকিয়ে দিচ্ছে। তো এটাই আমার বলার ছিল আর কি। হ্যাঁ, মানে এখনো তো দেখতে পাওয়া যায়, এখনো বেসিক্যালি টিকিট অনায়াসে বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্ম থেকে বুক করে নেওয়া যায়। আজকে কাগজেই আমি দেখলাম, আজকের কাগজেই দেখলাম এইরকম প্রতারণা হচ্ছে। এই কালকের ম্যাচ নিয়ে যে ফাঁদ পাতা আছে, টাকা যাচ্ছে কিন্তু টিকিট পাচ্ছে না, রাইট। এইগুলোই আমার বিষয়। কারণ আমরা যত বেশি আধুনিক, আগে সাইবার ক্রাইম বলে কিছু হতো না, যা হতো চুরি ডাকাতি রাজানি এসব হতো। এখন এই নতুন তো এ তো 8-10 বছরে এই ক্রিয়েট হয়েছে সাইবার ক্রাইম, অর্থাৎ আমরা আধুনিক হয়েছি, ক্রাইমও আধুনিক হয়েছে। এই তেমনি এই টিকিট নিয়েও যে বিষয়ের এই এজেন্সিগুলো, এরা এমন করে ফাঁদ পেতে তৈরি করে, হয়তো তাদের নাম নিয়েও কেউ করে, সব মিলিয়ে একটা জটিল জায়গায় চলে যাচ্ছে। এর থেকে মুক্তি কিভাবে হবে আমি জানি না, যারা এখন চালাচ্ছে তারা বলতে পারবে। ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট প্রশাসনের মধ্যে পলিটিক্স ঢুকে পড়াটাকে তুমি কিভাবে দেখো? পলিটিক্স সবসময় ছিল, পলিটিক্স ছিল না বললে ভুল হবে, পলিটিক্স সবসময় ছিল। কিন্তু এখন যেটা হচ্ছে একেবারে দলকেন্দ্রিক পলিটিক্স হয়ে যাচ্ছে। না, আমি যেমন একটা ইনস্ট্যান্স তোমায় বলি, দলকেন্দ্রিক ডিরেক্টলি না হলেও একটা সময় কিন্তু এসছিল যখন জগমোহন ডালমিয়ার বিরুদ্ধে
একজন পুলিশের বড় কর্তা দাঁড়িয়েছিলেন এবং ঘটনাচক্রে কপাল গুনে তিনি হেরে গিয়েছিলেন, সেটা অন্য কথা, কিন্তু তিনিও তো একটা পলিটিক্যাল দলের ব্যাকিংয়ের মাধ্যমেই ওই জায়গাটায় কন্টেস্ট করতে এসেছিলেন। পরবর্তীকালে অবশ্য সেই প্রশাসনের যিনি প্রধান তিনি বলেন যে একজন পুলিশ কর্তার সরাসরি ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার কি প্রয়োজন। এই পলিটিক্স তো ছিল, কিন্তু এখন কি সেটা আরো ভীষণ রকমভাবে বেড়ে গিয়েছে? এটা সব জায়গায় আছে। এটা বিসিসিআই থেকে তুমি যদি ধরো, জগমোহন ডালমিয়া শারদ পাওয়ার লড়াই থেকে এটা শুরু। শারদ পাওয়ার যে বিরাট ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর, ক্রিকেট বোদ্ধা, ক্রিকেট নিয়ে অনেক কাজ, তা তো নয়। শুধু জগমোহন ডালমিয়াকে হারাতে গেলে একটা বড় মাথা, পলিটিক্যাল মাথা চাই, কোনো ক্রিকেটীয় মাথা নয়। সেই সময় কিন্তু মনে রাখতে হবে রাজ সিং দুর্গাপুরের মতো একটা বড় মাপের ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর সে সময় ছিল, এন শ্রীনিবাসনের মতো ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর ছিল, শশাঙ্ক মনোহরের মতো যিনি আইসিসি চেয়ারম্যান হয়েছিলেন তার মতো ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর ছিল। কিন্তু ডালমিয়াকে হারাতে গেলে কাকে দরকার? একজন বড় পলিটিশিয়ানকে দরকার। সেই কারণেই শারদ পাওয়ারকে সামনে এনে রাখা হয়েছিল, ফলে লড়াই হয়েছিল ডালমিয়া বনাম পাওয়ার। এইটাই কিন্তু শুরু। একবার আপনি যখন বেনজল ঢুকতে আরম্ভ করেন না, প্রথমেই মাত দিয়ে দিলে ঠিক আছে, কিন্তু একবার আপনি ঢুকিয়ে দিলে না পুরো জলটাকেই নষ্ট করে দেবে। এবং তারপরে যা হবার হলো সর্বত্র। এখন স্টেট অ্যাসোসিয়েশনগুলোকে, সব স্টেট অ্যাসোসিয়েশনেই, সে আপনি যদি আসামের দিকে তাকান, আপনি যদি ত্রিপুরার দিকে তাকান, আপনাকে একটা বিশেষ, সেখানে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে আপনাকে তার মতো করে স্টেট অ্যাসোসিয়েশন বানাতে হবে। এ সব জায়গায় আছে। মানে এ নিয়ে অত এখন আর ভেবে লাভ নেই, কারণ আমি যা ড্যামেজ হয়ে গেছে, অর্থাৎ আপনার লিভার অলরেডি ড্যামেজ। হ্যাঁ, এখন আপনি এই নিয়ে যে আলোচনা করে, আলোচনাটা সময় নষ্ট। ফলে আমি সেই আলোচনার মধ্যে ঢুকতেও চাই না, আর এই আলোচনা নিয়ে কিছু বলতেও চাই না। জয় শাহকে অ্যাজ আ ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর আপনার কেমন লাগে? জয় শাহ তো ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর হলে তুমি আমি সবাই ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর। এ তো সকল এখানে যারা সবাই আছে, ক্যামেরার পেছনে যারা আছে, ক্যামেরার সামনে যারা আছে, সবাই ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেটর। এত সহজেই একজন আইসিসি চেয়ারম্যান হতে পারা যায়, এটা আবার বললাম, ওই জয় শাহকে না দেখলে বোঝা যায় না যে বিয়েতে যে কালিদাস, মহাকবি কালিদাস ছিল, কালিদাসকে দেখেই বোঝা গেছিল। বাল্মীকি রামায়ণ লিখেছিলেন, বাল্মীকি তো কেউ ভাবতে পারেনি দস্যু থেকে হয়েছে। ফলে জয় শাহ যে আইসিসি চেয়ারম্যান হতে পারে এত সহজে, তো আইসিসি চেয়ারম্যান হতে গেলে বিরাট সম্মান ছিল, মানে হয়েছেন। এখন স্বাগত। কালকেই আমার সাথে ইয়েতে মাঠে দেখা হলো, আমাকে বলল যে, কথা হচ্ছিল যে, বলল আগে তুমি কুর্তা পায়জামা পরতে, এখন তুমি শার্ট প্যান্টে। হ্যাঁ, তোমার সাথে ও আর আমি দুজনে একসাথে ফাইন্যান্স কমিটির মেম্বারও ছিলাম একসময় বিসিসিআই। ফলে ঠিক আছে, ওই কপাল ওকে আইসিসি চেয়ারম্যান অবধি পৌঁছে দিয়েছে। ফলে ঈর্ষা করার কপাল না বংশ পরিচয়? বংশ পরিচয় তো সব পরিচয়ের মধ্যে থেকেই রয়েছে আর কি। হি ইজ জেনেটিক্যালি ব্লেসেড, অর মানে কি বলবো, ফ্যামিলি বা ইজ ব্লেসেড, সেই জন্য হয়নি। এবং বিশ্বরূপ দে এখনো সিএবির আশপাশেই রয়েছেন, উনি আইসিসির চেয়ারম্যান হয়ে গেছেন। এবার তুমি আমাকে বলো যে এই বছর আইপিএল এর দিকে যদি আমি পরিষ্কার করে তাকাই, বাংলার প্রতিনিধিত্ব এত কম কেন? মানে বাংলা প্লেয়ার নেই। একটা বরুণ চক্রবর্তীকে আমরা জোর করে বাঙালি প্রমাণ করেই ছাড়বো। না, বরুণ চক্রবর্তী চেন্নাইয়ের প্লেয়ার। হ্যাঁ, সেটাই তো বলছি। কিন্তু মানে বাঙালি যেমন সুনিতা উইলিয়ামসকেও পারলে ভারতীয় বংশোদ্ভূত করে, ঠিক সেই রকম বরুণ চক্রবর্তীকে আমরা বাঙালি করে কোনো মতে নিজেদের রিপ্রেজেন্টেশন বানানোর চেষ্টা করছি, যেটা নয়। বাংলার রিপ্রেজেন্টেশনই তো নেই। এরকম অবস্থা কেন? বললাম এই সময়টাতে আমাদের, এই ফেজটাতে আমাদের প্লেয়ার উঠিয়ে আনতে পারে। একমাত্র অভিষেক পোরেল দিল্লিতে আছে। আমি এখনো মনে করি অভিষেক পোরেলও ইদানিংকালের মধ্যে খুব ট্যালেন্টেড প্লেয়ার উঠে আসছে। আরেকজন বাংলার বোলার উঠে আসছে এবার আইপিএলে নেই, যুধাজিৎ গুহ, আন্ডার-19 আমাদের ইন্ডিয়ান স্কোয়াডেও রয়েছে। তো এরাই আস্তে আস্তে উঠবে, একটু সময় লাগবে। এই ফেজটা আমাদের খারাপ যাচ্ছে, নেক্সট ফেজে নিশ্চয়ই আমরা ভালো করব। কেকেআর যখন এসেছিল তখন আমাদের মনে হয়েছিল যে কলকাতা নাইট রাইডার্স এবং শাহরুখ খানের হাত ধরে বাংলার ক্রিকেটেরও খুব উন্নতি হবে। কেকেআর এর দুর্গ কলকাতা, কিন্তু কেকেআর টিমে কলকাতার কারোর জায়গা নেই। এ কেমন নিয়ম? তোমার কি মনে হয় না প্রত্যেকটা ক্লাব যেখানে ফ্র্যাঞ্চাইজ করবে, সেই ফ্র্যাঞ্চাইজের, সেই স্টেটের অন্তত কিছু প্লেয়ারের রিপ্রেজেন্ট থাকাটা মাস্ট করা উচিত?
এই সময় আমরা যখন, আমার সময় তো আইপিএল ওই সময় শুরু 2008, তখনই 2008-এই আমি সিএবি সেক্রেটারি হয়েছিলাম। তখন একটা সবসময় একটা বিতর্ক থাকতো যে কেকেআরে কেন বাংলার ছেলে নেই, সে নিয়েও কিছু সময় মুভমেন্ট হয়েছিল, আলোচনাও হয়েছিল। আলটিমেট প্রথম দিকে কিছু কলকাতার ছেলে খেলেও ছিল, লক্ষ্মী টক্ষ্মী বোধহয় প্রথম দিকে খেলেছিল, কিন্তু তারপরে যত দিন গেছে তখন পুরো ব্যাপারটাই হয়ে গেছে টিম নির্ভর। অর্থাৎ এই টিমে বাংলার প্লেয়াররা হয়তো সুযোগ পাচ্ছে না, অন্য স্টেটের প্লেয়াররা এসে খেলে দিয়ে চলে যাচ্ছে, কারণ সবাই পারফরমেন্স বিচার করছে। ফলে সেই কারণে আরও সরে গেছে বাংলার প্লেয়ার, কলকাতার প্লেয়ার সব সরে গেছে। এখন তো প্রায় কেন, এখন তো শূন্যতে এসে দাঁড়িয়েছে। তবে এটা একটা বাংলার ক্রিকেটের পক্ষে ভালো উদাহরণ নয়, আমি বলতে পারি যে অন্তত কলকাতার অভিষেক পোরেলকে যদি দিল্লি নিতে পারে, অভিষেক পোরেলকে কলকাতাও নিতে পারতো। ফলে এইসব ক্ষেত্রে আমার মনে হয় যে অকশনের সময় কি বাংলার প্লেয়ারদের সঠিক দাম টাম দেওয়ার ক্ষেত্রে কেকেআর সেরকম মনোযোগী হয় না? এটা কোথাও একটা অবজারভেশনও কিন্তু। দেখুন, অনেক তো আলোচনা তো আগেও হয়েছিল যে কেকেআর এখানে একটা ক্রিকেট একাডেমি করবে, এখান থেকে খেলোয়াড় তৈরি হবে। আলটিমেট সেগুলো কিছু হয়নি, পুরোটাই ব্যবসায়িক একটা ব্যবসায়িক ফ্র্যাঞ্চাইজি হয়ে রয়েছে। এটা ফলে চলছে, এক একটা সময় এক একভাবে চলে, এখন সেইভাবে চলছে। যদি কোনোদিন দিন পরিবর্তন হয় তখন খেলার উন্নয়নের জন্য কেকেআর ভাববে, কিন্তু এখন পুরোটাই কমার্শিয়াল। কলকাতার আরেকজন বিশিষ্ট শিল্পপতি আর একটা ফ্র্যাঞ্চাইজ নিয়েছেন ক্রিকেট টিমের, কিন্তু সেটা তিনি লখনৌয়ের ফ্র্যাঞ্চাইজ নিলেন। হ্যাঁ, কলকাতার কি আরও একটা টিমের ফ্র্যাঞ্চাইজ নেওয়ার চেষ্টা করা উচিত নয়? কিন্তু ওই এখানে বলাই আছে যে শহর পিছু একটাই ফ্র্যাঞ্চাইজি হবে। এখানে যেহেতু কেকেআর তখন নিয়েছে, ফলে তখন তো জায়গা ছিল না সঞ্জীব গোয়েঙ্কার পক্ষে কলকাতাতে ঢোকা। ফলে ওই সময় খালি ছিল লখনৌতে উনি পেয়েছেন। ফলে যদি কখনো এটা রিভাইভ করে যে আবার নতুন ফ্র্যাঞ্চাইজি আসবে, রিসাফেলিং হয়, হয়তো দেখা গেল শাহরুখ খান চলে গেলেন গুজরাটে, ও চলে গেল আর জায়গায়, তখন হয়তো গোয়েঙ্কা কলকাতায় এলো। কিন্তু এখন তো দেখো এটা 18th এডিশন, ফলে এখন তো একটা সিস্টেমে চলছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে নতুন ফ্র্যাঞ্চাইজি কলকাতার ক্ষেত্রে আসবে না। ফলে যেমন চলছে, আর কেকেআর এখানে যে মাইলেজ পায়, এই মাইলেজ কেকেআর অন্য কোথাও পাবে না। রাইট। এবং কারণ এই যে আমার একটা বক্তব্য, বাঙালিরা কেকেআর এর হয়ে গলা ফাটায়, কিন্তু কেকেআর বাঙালির জন্য আঙুলও তোলে না। হ্যাঁ, এটা তো কিছু সত্যি তো বটেই, এটা তো দ্বিমত পোষণ করার কোনো জায়গা নেই। এক্স্যাক্টলি। আইপিএল যার হাত ধরে শুরু হয়েছিল, সেই ললিত মোদির ওপর প্রচুর অ্যালিগেশন এসেছিল। সেই অ্যালিগেশনগুলো কতটা সত্যি বলে তোমার মনে হয়? ললিত মোদি সাথে আমি কাজ করেছি, একসাথে কাজ করেছি, ও চেয়ারম্যান, আমি ওই কমিটি। আইপিএলটা তো ললিত মোদিরই ব্রেনচাইল্ড। অসম্ভব একজন ধুরন্ধর দৃষ্টিভঙ্গির মানুষ ছিলেন, এবং এই আইপিএল এর পেছনে ওর একটা বড় অবদান আছে। আমি অন্য পার্টে বলতে চাই না, কিন্তু একটা মানুষের ভালো গুণগুলোকে সামনে আনা দরকার। আজকে ওর যে ডাইনামিজম ছিল যে আমি এই একটা লিগ করব, অনেকেই কিন্তু আমরা ভেবেছিলাম সেই সময় যে এ লিগ ক্লিক করবেন, রাইট, কারণ এই শহরের খেলা কে দেখতে যাবে? দেশ খেললে ক্রিকেটের দেশের প্রতি মানুষের ভক্তিটা সব থেকে বেশি, কিন্তু শহরের প্রতি কেন মানুষের দায়বদ্ধতা আসবে, কেন সাপোর্টার তৈরি হবে? ও কিন্তু সেই জায়গাটা ক্রিয়েট করেছিল, তৈরি করেছিল, এবং আজকে সেই তৈরি করার যে সুফল সেটা ইন্ডিয়ান ক্রিকেট পাচ্ছে অ্যাজ এ হোল। শুধু অ্যাজ এ হোল ইন্ডিয়ান ক্রিকেট কেন বলবো, ওয়ার্ল্ড ক্রিকেট পাচ্ছে। এই যে বিদেশি খেলোয়াড়রা এখানে আসছে, এটা অনেকের জানা নেই। বিদেশি খেলোয়াড়দের আসছে তাদের বোর্ডের পারমিশন নিয়েই তো আসছে। এর জন্য কিন্তু খেলোয়াড় যেমন বেনিফিটেড হচ্ছে, সেখানকার বোর্ডও বেনিফিটেড হচ্ছে। আচ্ছা, সেই কারণে বাইরে যখন অন্য দেশ যখন এই আইপিএল এর মতো টুর্নামেন্ট করতে চাইছে, ইন্ডিয়া বলছে আমি বোর্ড প্লেয়ার দেবো না। ইন্ডিয়ার প্লেয়ার না গেলে তো ওইখানকার আইপিএল ক্লিক করবে না। কেন দেবো না? কারণ তাহলে আইপিএল এর মতো দ্বিতীয় আইপিএল অন্য কোনো দেশ করুক, এটা তারা চাইছে না। তাহলে এবার তোমার প্রশ্ন হবে, তাহলে অন্য দেশ কেন প্লেয়ার ছাড়ছে? প্লেয়ার ছাড়ছে এই কারণেই, প্লেয়ারের সাথে সেই বোর্ডও বেনিফিটেড হচ্ছে, এবং সেই কারণেই তারা প্লেয়ার ছাড়ছে। কারণ অন্য বোর্ডের তো অত অর্থকরী পয়সা আসছে না। আজকে পাকিস্তানের বোর্ড
বিসিসিআই তো পৃথিবীর সবচেয়ে ধনী ফলে সেই কারণেই অন্য বোর্ডগুলো এই আইপিএল এর দিকে, ফলে এই আইপিএল সারা পৃথিবীর ক্রিকেটটাকে পরিবর্তন করে দিয়েছে। এই পরিবর্তনটা যে মানুষটা, সেই মানুষটা এখন লন্ডনে বসে রয়েছেন এবং বিতাড়িত। তো ললিত মোদী রিসেন্টলি একটা তুমি আমি যেরকম পডকাস্ট করছি সেই রকম একটা পডকাস্টে ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি বলেছেন তার বিরুদ্ধে যা যা অভিযোগ তোলা হয়েছে সব ভিত্তিহীন, তিনি চক্রান্তের শিকার। তোমার কি মনে হয়? আমি এই পার্টটা আলোচনা করতে চাই না, কারণ একসাথে আমরা কাজ করেছি, পাশাপাশি বসে কাজ করেছি, কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করেছি। তবে আমি ভালো দিকের কথাগুলো বললাম, বাকিগুলো তো এনকোয়ারি কমিটি আছে, আমাদের দেশের আইন আছে, তারা অনেকগুলো মামলা পেন্ডিং আছে, অলমোস্ট এটা একটা সাবজুডিস ব্যাপার। আমি এসবের মধ্যে ঢুকতে চাই না। তবে আইপিএল তৈরি করার পেছনে ওর একটা বড় অবদান আছে, এবং আছে বলেই আজকে 18th এডিশনের মাথায় দাঁড়িয়েও মনে হচ্ছে আইপিএল বোধহয় আর 7 বছর বাদে আইপিএল এর 25টা এডিশন আসবে। এবং আইপিএল ইন্ডিয়ান ক্রিকেটকে চেঞ্জ করেছে, সারা পৃথিবীর ক্রিকেট বোর্ডকে চেঞ্জ করেছে, বহু খেলোয়াড়ের জন্ম দিয়েছে। ফলে আইপিএল সুপার ডুপার হিট, হ্যাঁ, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। ফলে আমরা ওর এই ভালোটুকু নিয়েই আলোচনা করি, বাইরের পার্টটা আমাদের দেশের আইন আদালত ওরা করবে। ক্রিকেটে কি ফিক্সিং হয়? আমি তো কাছ থেকে দেখিনি, তবে বোর্ড তো বিসিসিআই তো সেই কারণে 2 বছর সাসপেন্ড করেছিল, চেন্নাইকে করেছিল, আর আমাদের কাকে করলো, আরেকটা টিম কাকে করলো, সাসপেন্ড করেছিল বলে। তার মানে বোর্ডের কাছে খবর আছে ফিক্সিং হয়েছিল বলে তো সাসপেন্ড হয়েছিল। তুমি এরকম কোনো ফিকটিশিয়াস লোককে কখনো দেখেছো যাকে ফিক্সার হিসেবে চিহ্নিত করা হয় ইন ইউর ক্যারিয়ার অ্যাজ আ ম্যানেজার? ইউ হ্যাভ নেভার সিন। এখন দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাপ তৈরি হয়েছে, যে অ্যাপের মাধ্যমে মানুষ ক্রিকেটে বেটিং করছে। সাধারণ সমস্ত মানুষ 9 টাকা থেকে বোধহয় শুরু করা যায়, তারপর কিছু 49 টাকা আছে, এবং তারপর তাতে অসংখ্য টাকা সেটাতে লাগানো যায়। এই যে ক্রিকেট বেটিং অ্যাপের মাধ্যমে এবং সাধারণ মানুষের জীবনে, আফটারঅল ক্রিকেট তো একটা স্পোর্ট, এই স্পোর্টের মধ্যে এই যে জুয়ার ঢুকে পড়া, এবং সেটা এখন মোটামুটিভাবে দেখা যায় প্রচুর মানুষ খেলছে, সবাই টিম বানাচ্ছে, সবাই কিছু একটা এক্সপেক্ট করছে। এটাকে তুমি কিভাবে দেখো? আমাদের দেশে বেটিং করাটা গর্হিত অপরাধ, দেশের আইন বলে, কিন্তু বিদেশে আবার বেটিংটা কোনো ব্যাপারই নয়, এটা তাদের আইন সিদ্ধ ব্যাপার। এখন এই বিতর্ক চলবেই যে বেটিং আইন সিদ্ধ হওয়া উচিত না, এটাকে আমি বিশ্বরূপদের কি টেক বলছি এটা না, বিশ্বরূপদেরকেও তো সারা পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। পৃথিবীর বাইরে তো বিশ্বরূপদে হতে পারে না। সারা পৃথিবী যদি ক্ষেত্রে এক আইন হয়, সবাই যেটা এখানেও হবে, কিন্তু মুশকিল হচ্ছে এখানে হচ্ছে এডুকেশনের অভাব। আমরা ওই যে বেটিং করতে গেলে আমি কতটুকু টাকা লাগাবো, সেই টাকা লাগাতে গিয়ে আমি সর্বশান্ত হলাম কি না, এই শিক্ষাটা আমাদের নেই। যেটা সেই ধনী বলেছিল, টাকা উপার্জন করা কঠিন, কিন্তু খরচা করাটা আরও কঠিন কাজ। আমি কোথায় খরচা করছি? ফলে আমাদের দেশের পরিবারগুলো অনেকটাই তাদের সেই বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে না। তারা দেখা গেল তাহলে সংসারের টাকাটাই বেটিংয়ে লাগিয়ে ফেললো। বিদেশে কিন্তু তার অল্প পুঁজি লাগিয়ে সে কিছু করতে পারে। ফলে যেহেতু আমাদের এডুকেশনে আমরা পিছিয়ে আছি কোথাও, ফলে সেই কারণেই আমাদের দেশে বেটিংটা হলে মানুষ সর্বশান্ত হয়ে যাবার সুযোগটা বেশি। কিন্তু এখন সারা পৃথিবীতে চলে। আমি দুটো বিষয় বললাম, এই ব্যাপারে হওয়া উচিত কি হওয়া উচিত নয়, এটা আমি আমার মত রিজার্ভই রাখলাম। আচ্ছা, এখন যে ছেলেটার, যে বাচ্চাটার বয়স 8, 9, 10, সে ধরো প্রাণে মনে তার একটাই স্বপ্ন, সে ইন্ডিয়ান ক্রিকেট টিমে একদিন খেলবে, আইপিএল খেলবে, কিভাবে নিজেকে তৈরি করবে? আমি এরকম বাচ্চাদের সবসময় বলি, কোনো কিডস কর্নারে গেলে, কোচিং সেন্টারে গেলে, যে তোমাকে ভালো ছাত্র হতে হবে। আগে একটা আমাদের ধারণা ছিল যে শুধু খেললেই খেলোয়াড় হওয়া যায় না, ভালো ছাত্র না হলে ভালো ক্রিকেটার হওয়া যায় না। কেন হওয়া যায় না? কারণ এখন খেলাটা পুরোটাই টেম্পারমেন্ট, বুদ্ধি দিয়ে খেলতে হয়। ওই যে ভিডিও অ্যানালিস্টরা দেখছে, বোলারকে রিড করা, ব্যাটসম্যান বোলারকে রিড করবে, বোলার ব্যাটসম্যানকে রিড করবে, এটার জন্য ব্রেন দরকার। ব্রেনকে খুব শক্তিশালী একটা ব্রেন মাধ্যম, সেই জন্য ভালো ছাত্ররাই ভালো ক্রিকেটার হবে। এটা কিন্তু ঘটনা, এটা লোকে ভাবে কপিল দেব।
কপিল দেব ইন্ডিয়ান ক্রিকেটে এক্সেপশনাল, কিছু না লেখাপড়া করে কপিল দেব হয়েছিল, কিন্তু এখন দেখবেন সব খেলোয়াড়রা, সে সচিন তেন্ডুলকর থেকে রাহুল দ্রাবিড় থেকে রবিচন্দ্রন অশ্বিন পর্যন্ত, সৌরভ গাঙ্গুলিও আছে, সবাই কিন্তু লেখাপড়া, আমি বলছি না তাকে বিরাট বিজ্ঞ হতে হবে, পিএইচডি ডক্টরেট হতে হবে, কিন্তু একটা মাধ্যম অবধি কিন্তু তাকে শার্প হতে হবে, অর্থাৎ আপনার বুদ্ধি প্রয়োগ করে খেলতে হবে। ফলে এখন সেই জন্য আমি সবসময় বলি যে লেখাপড়া চালিয়ে যাও, কারণ হিউজ চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ কম্পিটিশানকে নিয়ে তোমাকে টিকে থাকতে হবে। ইন্ডিয়ান টিমে যদি ধরাও যায় প্রথম 50 জন যেতে গেলে 140 কোটি দেশ থেকে 50 হওয়াটা খুব মুশকিল। ফলে সেই চ্যালেঞ্জ কম্পিটিশানের মধ্যে টিকে থাকতে গেলে তোমাকে তো, তুমি পরিশ্রম করো, মেধা দিয়ে পড়াশুনো করো, কিন্তু যদি অপশান তোমাকে খুলে রাখো, তুমি যদি এখানে ক্রিকেটার হতে না পারো, তুমি যেন তোমার জীবনের প্রতিষ্ঠার জন্য আরেকটা দরজা তোমার জন্য সবসময় খোলা রাখে, এটা তোমাকে ভাবতে হবে। কারণ আমি শুধু খেলবো বলে একটা বাচ্চা ছেলে দৌড়লো, কিন্তু কোনো কারণে সে আটকে গেল, তখন তার অন্য দরজাগুলো ততদিনে তার বন্ধ হয়ে যাবে, বয়সের কারণে হোক, শিক্ষার কারণে হোক। ফলে আমি সবসময় বলি যে অন্য কিন্তু দরজা দুটো একটা খুলে রাখতে হবে, শুধু ক্রিকেটারের জন্য দৌড়তে গেলে হবে না, কারণ হিউজ কম্পিটিশান। মানে আমি তো বললাম 140 কোটি দেশে 50টা, কারণ আমি ধরে নিলাম 3টে টিম করার মতো ইন্ডিয়ান সাপ্লাই লাইন রয়েছে, তো প্রথম 50-এ আসাটা এক খুব কঠিন কাজ। এই তবে এর মধ্যে থেকেই তো খেলোয়াড়রা উঠে আসছে। তো আমি এইটাই বলবো যে ডিসার্টেন হবার জায়গা নেই, ফাস্ট ফুড খাওয়া ছাড়তে হবে, মোবাইলে এগুলো খেলা বন্ধ করতে হবে, মাঠে যেতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ম্যাচ খেলতে হবে, অনেক 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 কঠিন পরিশ্রম, জিমে যেতে হবে, সাঁতার কাটতে হবে। ক্রিকেটের সাথে যেমন টেবিল টেনিসের খুব ভালো সম্পর্ক, কারণ কনসেন্ট্রেশন, বা সচিন সবসময় বাইরে গেলে টেবিল টেনিস খেলতো, সচিন দ্রাবিড়রা, কারণ ছোটো বলে খেলা তো কনসেন্ট্রেশনটা তৈরি হয় বেশি। ক্রিকেটাররা 2-3টে খেলা খুব ভালো খেলে, একটা টেবিল টেনিস, সাঁতার, আর ধোনির আমলে কিছুটা ফুটবল এসছে। তো এই খেলাগুলো খেলো, করো, নিজেকে তৈরি করো ওই জায়গার জন্য। কিন্তু সব থেকে বড়ো কারণ হচ্ছে নিজের মাথাটাকে পরিষ্কার রাখো, যে সুযোগ আমার কাছে একবারই আসবে, সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। ওকে, লেটস ডু আ র্যাপিড ফায়ার রাউন্ড। রেডি? ওকে। আচ্ছা, এমন কোনো প্লেয়ারের নাম মনে পড়ছে যে আইপিএল কন্ট্রাক্ট পেয়েছিল দেখে তুমি খুব অবাক হয়েছিলে যে এটা কি করে হলো? সে তো অনেকেই আছে যে ফার্স্ট সিজনে কন্ট্রাক্ট পেলো কী করে, কিন্তু টিকে থাকেনি। হ্যাঁ, যেমন নাম বলে প্লেয়ারের বিড়ম্বনা করবে, প্লেয়ারের বিড়ম্বনা 1-2টো নাম বলো। না, আমি তো এক্সপেক্ট করতে পারিনি এবারের বরুণ চক্রবর্তী এত দাম পাবে। তাই? ওকে। এমন কোনো ভারতীয় ক্রিকেটার আছে যাকে তুমি কেকেআরে দেখতে চাও? বিরাট কোহলি। বাংলা ক্রিকেটের ইতিহাসে এমন একজন প্লেয়ারের নাম বলো যার চলে যাওয়ায় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছো তুমি। লক্ষ্মীরতন শুক্লা। লক্ষ্মীরতন শুক্লা, ওকে। এই দুটোর মধ্যে কোনটা হলে তুমি বেশি আনন্দ পাবে? কেকেআর আইপিএল জিতলো নাকি বাংলা রঞ্জি ট্রফি জিতলো? বাংলা রঞ্জি ট্রফি জিতলো। কেকেআর স্কোয়াড থেকে একজনকে এখনই বাদ দিতে হলে কে হতে পারে? রাসেল। আইপিএল এর একটা নিয়ম বদলানোর সুযোগ দিলে কোনটা পাল্টে দেবে? আমার ওই টাইম আউট পার্টটা বাদ দিয়ে দেবো। টাইম আউট পার্টটা বাদ দিয়ে দেবে। এমন একজন বাঙালি ক্রিকেটারের নাম বলো যাকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়নি বলে তোমার মনে হয়। এরকম লম্বা তালিকা আছে, যেমন লক্ষ্মীরতন শুক্লা হতে পারে, মনোজ তিওয়ারি হতে পারে, অনেক খেলোয়াড় আছে। সৌরভ গাঙ্গুলিকে বাদ দিলে বাংলা ক্রিকেটের সর্বকালের সেরা কে? গোপাল বোস। গোপাল বসু, আচ্ছা। চান্স যদি দেওয়া হয় ক্রিকেট প্রশাসনে সক্রিয়ভাবে ফেরো, তাহলে তুমি বাংলার ক্রিকেটের কোন একটা জিনিস প্রথমেই পরিবর্তন করতে চাইবে? আমি চাইবো যে একেবারে মফস্বলে ক্রিকেট পরিকাঠামো তৈরি করতে। কলকাতা কি ভবিষ্যতে আরেকটা বড় আইসিসি ইভেন্ট আয়োজন করতে পারবে, যেমন ওয়ার্ল্ড কাপ ফাইনাল? কি মনে হয়? এর ভেতরে অনেক রাজনীতি আছে, করতে সবসময় পারে কিন্তু করতে দেবে না। থ্যাংক ইউ, ফ্যান্টাস্টিক। আমার যেটা শেষ প্রশ্ন, যেটা দিয়ে শেষ করব, আমরা এই মুহূর্তে যেখানে বসে আছি, দ্য রেফিউজ, এটার সঙ্গে তুমি ওতপ্রোতভাবে জড়িত। এটা মূলত আন্ডার প্রিভিলেজড মানুষজনদের একটা আশ্রয়। তোমার কি মনে হয় এরকম আন্ডার প্রিভিলেজড যে সমস্ত ছেলেরা, বা এখন তো মেয়েরাও, এদের মধ্যে থেকে ন্যাশনাল ক্রিকেট টিমে খেলার মতো কোনো প্রতিভা কখনো উঠে আসতে পারবে? কেন পারবে না? সুযোগটাই, সেই সুযোগের রাস্তাটা আমাদের খুলে দিতে হবে, কিন্তু আমরা কেউ সুযোগের রাস্তাটা খুলে দিই না।
একটা খেলোয়াড় কিন্তু একদিনে উঠে আসে না, দীর্ঘ লড়াই করতে করতে উঠে আসে। কিন্তু আমরা যখন সে সাকসেস হয় তখন তাকে ফেলিসিটেট করি, তখন তাকে মেডেল দিই, তখন তাকে টাকা দিই, তখন তাকে সব কিছু করি। কিন্তু এই রাস্তা যখন সে পেরোয় তখন আমরা কেউ তার দিকে ফিরেও তাকাই না। অজস্র উদাহরণ, এই উদাহরণ যদি বলতে আরম্ভ করা যায় মানে মাসখানেক লেগে যাবে। কিন্তু আমরা তো এটাই আমাদের সিস্টেম ইন্ডিয়ান স্পোর্টসে, ক্রিকেট বলে না, ইন্ডিয়ান স্পোর্টসে এটাই সিস্টেম। আমি কদিন আগে ন্যাশনাল গেমসের সেভ দ্য মিশন অফ বেঙ্গল গেছিলাম উত্তরাখণ্ডে। ন্যাশনাল ইভেন্টস হচ্ছে মিনিয়েচার অফ দ্য অলিম্পিক। 36টা খেলা দুলোতে। এখনও আমি জিমন্যাস্টিক্সে দেখছিলাম, আমি ইয়েতে কত খেলোয়াড় গ্রামগঞ্জ থেকে উঠে আসছে। ঋতু বলে একটি মেয়ে এবার গোল্ড পেয়েছে, তার বাবা সবজি বিক্রি করে, কে তার খবর রেখেছে? একজন ফর্মার জিমন্যাস্ট তার বাড়িতে থেকে সে তৈরি করছে তাকে। এরকম অসংখ্য উদাহরণ আছে। আমার মেয়েদের ফুটবল টিম, সেখানে কত এরকম লেয়া আছে। আর আমিও এটা বলতে চাই যে মেয়েকে নিয়ে এখন ইন্ডিয়ান ক্রিকেট গর্ব করছে, বাংলার রিচা যে এখন এই মুহূর্তে ঝুলনের পর রিচা আসছে, উত্তরবঙ্গের মেয়ে। প্রথমে কলকাতায় এসে থাকার জায়গা ছিল না, এইখানেই রিচা ছিল, এইখানে এই জায়গায় এই অরফানেজে ছিল। কারণ ওর বাবা কলকাতায় কোথায় হারিয়ে যাবে এর মাঝে এখানে এসে প্রথম আস্তানা তার কলকাতা এখানে ছিল। রিচা এসে পরে যখন ও সাকসেসফুল প্লেয়ার, তারপরে এসে দেখাও করে গেছে। ফলে এই অসংখ্য কাহিনী আছে, এই অসংখ্য কাহিনী আমি বলতে পারি, কিন্তু এ বলে কার কথা কে শুনবে? ফলে এ খুব দুঃখের কাহিনী। কিন্তু হ্যাঁ, সে যখন সাকসেস হচ্ছে তার সামনে মালা নিয়ে সবাই আমরা চলে যাচ্ছি, তাকে কত কিছু দিচ্ছি, সোনা রূপো কত কিছু দিচ্ছি, কিন্তু তার এই লড়াইটা সময় আমরা কেউ তাকাই না। ফলে এটাই আমাদের দেশের ক্রীড়া পরিকাঠামোর দুর্ভাগ্যের। মেয়েদের ক্রিকেট আগামী 10 বছরের মধ্যে কি ছেলেদের ক্রিকেটেরই মতো একই রকম গৌরবময় জায়গায় পৌঁছবে বলে তোমার মনে হয়? আমার তো তাই বিশ্বাস। WPL চালু হয়ে গেছে এবং এখন মেয়েদের এত ভালোভাবে উঠে আসছে। সবটাই হচ্ছে কতটা কমার্শিয়ালি এক্সপ্লয়েট করা যাবে। এখন কিন্তু মেয়েদের ক্রিকেটও লোকে টিভিতে দেখছে, খবর নিচ্ছে, খবর রাখছে, কে চ্যাম্পিয়ন হচ্ছে, কোন প্লেয়ার ভালো খেলছে, আর একঝাঁক খেলোয়াড় উঠে আসছে। এই খেলোয়াড় উঠে আসাটাও কিন্তু একটা পজিটিভ দিক। আগে মেয়েদের ক্রিকেটে খুব লিমিটেড ক্রিকেটাররা খেলতো, ফলে এখন কিন্তু অসংখ্য খেলোয়াড় চলে এসছে। আমি মনে হয় যে ছেলেদের ক্রিকেটের সাথে মেয়েদের ক্রিকেট পাল্লা দেবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বিশ্বরূপ দা। ওকে গাইস, দিস ওয়াজ আনফিল্টার্ড বিশ্বরূপ দে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী সপ্তাহে। আমাদের এই এপিসোড কেমন লাগলো অবশ্যই জানান, লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তবে তো এইরকম মানুষরা আমাদের ইন্টারভিউ দিতে রাজি হবেন। সবাই খুব ভালো থাকবেন। স্টে ওয়েল, বাই বাই।